শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে ফ্রাইডে, আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে, থাকবো নেক্সট 1.5 ঘন্টা, আড্ডা দিব। আমরা কিন্তু আমাদের জীবনে সবসময় চলার পথে এগিয়েই যাই। একটা দিন শেষ হয়, আবার নতুন সুপ্রভাত শুরু হয়, দিন চলতে থাকে। কিন্তু ভবিষ্যৎ আসার সাথে সাথে আমরা কিন্তু অতীতের সুন্দর মুহূর্তগুলো কখনোই ভুলে যাই না। অতীতের সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনে সবসময় মধুর হয়ে থাকে। আজকে স্পেশালি আমরা কথা বলবো সেই মুহূর্তগুলো নিয়ে, সেই দিনগুলো নিয়ে, যখন আমাদের হাতে কিন্তু এই মুঠোফোন, মোবাইল ফোন কখনোই ছিল না। আমরা মানুষের সাথে, আমরা আমাদের আপনজনের সাথে কমিউনিকেট করতাম চিঠি লিখে, ভালোবাসার কথা লিখতাম চিঠি লিখে, মনোমালিন্য, খুনসুটি সব কিছুই কিন্তু আমরা চিঠি লিখে এক দেশ থেকে, এক জায়গা থেকে আরেক স্তরে আমরা পাঠাতাম। আবার যে অপেক্ষার সময়টা ছিল, সেটার উত্তরের যে অপেক্ষার সময়টা, সেটাও কিন্তু এত মধুর ছিল। হ্যাঁ, সব কিছু একটু ধীর ছিল, কিন্তু সেই ধীরটার মধ্যে এত স্নেহ, একটা মমতা ছিল। সেই দিনগুলোর মধ্যে কিন্তু আমরা মাঝে মাঝে একটু হারিয়ে যেতেই পারি। আজকে আমরা তাহলে কথা বলবো এরকম একটা সুন্দর বিষয় নিয়ে, চিঠির দিনগুলো। চিঠির দিনগুলো কিন্তু আমার জীবনে আছে, আমি শিওর আপনাদের জীবনেও আছে। কখনো না কখনো তো অবশ্যই চিঠি লিখেছেন কাউকে না কাউকে। সেই চিঠির কথাগুলো নিয়ে কিন্তু আজকে সরাসরি আপনারা আমার সাথে আড্ডা দিতে পারেন। আমাদের সাথে আড্ডা দিতে হলে আপনারা জানেনই, স্ক্রিনে দেওয়া জুমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। এবং স্টুডিওতে আমাদের সাথে 2 জন অতিথি আছেন, আমি আপনাদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। সবার আগে আমাদের সাথে আছেন রাজিয়া সুলতানা রিতা। রিতা আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন শাহিনা সুলতানা ছন্দা। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ছন্দা আপু আপনাকেও আমাদের আজকের এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য। রিতা আপু, উদ্যোক্তা আপনি রিশাতি কিচেন। জি, রিশাতি কিচেন, এটা নিয়ে আগে আমাদেরকে একটু বলবেন। রিশাতি কিচেনটা হচ্ছে, মানে আমি একটা সময় জব করতাম। আমি যখন মাস্টার্স কমপ্লিট করা হলো, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি। তো সামহাও আমার সেকেন্ড বেবিটা আসার পরে আমাকে জবটা আর কন্টিনিউ করতে পারলাম না, বেবিটাকে কার কাছে রেখে যাব এই কারণে। তো জবটা যখন ছেড়ে দিলাম, তো ডেজার্টের প্রতি আমার আগে থেকে একটা প্রেশন ছিল যে ডেজার্ট নিয়ে কাজ করব। তো মেনলি আমি হচ্ছে এখন একজন বেকারি অ্যান্ড পেস্ট্রি শেফ। আমার অলরেডি লেভেল 1, 2, 3 করা হয়ে গেছে। ওয়াও, করা হয়ে গেছে, এখন আর কি আছি, লেভেল 4টা ইনশাল্লাহ করব। তো ওই প্রেশন থেকে কিছু একটা করতে হবে, যেহেতু জব করে এসেছি, বাসায় চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। তো আস্তে আস্তে এই টুকটাক কাজ করতে করতে এটাকে, প্রেশনটাকে আস্তে আস্তে এমনভাবে নিয়ে গিয়েছি যে এটা একদম আমার একটা ভালোবাসায় রূপান্তর হয়ে গেছে। মানে এটা না করলেই মনে হচ্ছে যেন কি যেন নাই, কি যেন করতে পারছি না। প্রতি ভালোবাসা মানে কি আপনার সুইট টুথটা কি নিজের খালি খেতেই ভালো লাগতো নাকি মানুষজনকে যখন ডেজার্ট খাওয়াতে, মানুষজনকে ডেজার্ট খাওয়াতে? হ্যাঁ, আনন্দ তো অবশ্যই তাতে। ওয়ান অফ देम আমার যে সুইট টুথ, ও মাই গড, মানে মিষ্টি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। একটা সময় আমারও সেম ছিল যে মিষ্টিটা আমি কন্ট্রোল করতে পারি না। জাস্ট এখন আমার ছোট বেবিটা ও সেম, যেটা জেনেটিকলি হয়ে গেছে। মনে হয় যে মানে ওর মিষ্টি কোনো কিছু থাকাই লাগবে, মাম্মি আমার মিষ্টি কোনো কিছু থাকাই লাগবে, মিষ্টি কিছু করতেই হবে। আমাকে হয়তো একটু কেক করে দাও, না হলে একটু পায়েস করে দাও, নাহলে একটু পুডিং করে দাও, মানে কিছু না কিছু একটা করতেই হবে। ওই ডেজার্টের প্রতি ভালোবাসা থেকে আস্তে আস্তে এটার প্রতি মানে এত আকর্ষণ হয়ে গেছে, মানে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে একটার পর একটা কোর্স করেই যাচ্ছিলাম। এখনো আছি, এখনো শিক্ষা নিবেশেই আছি, এখনো করছি, শিখছি। শিখার তো আসলে কোনো শেষ নেই। আপনার এই পেজ নিয়ে এবং এই প্রতিষ্ঠান নিয়ে আমরা আরো শুনবো। আর রিশাতি কিচেন, ছন্দা আপু, আপনি একজন উদ্যোক্তা, ছন্দার পণ্য। জি জি, এটা নিয়ে আমাদেরকে একটু আগে বলতেন। জি ধন্যবাদ আপু। আমি হলো গিয়ে মূলত সব মানে বেশিরভাগ উদ্যোক্তারাই ওদের অনলাইনের কাজগুলো শুরু করেছে করোনাকালীন টাইমে। আর আমার ক্ষেত্রে হলো গিয়ে আমি করোনা শেষ হওয়ার দেন মানে আমি স্টার্ট করি। মানে চারপাশে দেখে আরো হ্যাঁ বেশি হ্যাঁ ইনফ্লুয়েন্স হয়েছে। হ্যাঁ, যে ভাবলাম বাসায় বসে থাকি, কি করব, জবও করছি না, তো কি করা যায়। তো তখন আর কি ভাবলাম কি করা যায়, কি নিয়ে শুরু করা যায়। তো সব কিছুই আছে, ড্রেস নিয়ে, খাবার নিয়ে, কেক নিয়ে, সব কিছুই। তো ভাবলাম আচ্ছা, আমি তো রান্না করতে পছন্দ করি, তাহলে ওইটা আমার টায়ার্ডনেস তেমন একটা থাকে না। তো যার জন্য আমি এটাকে বেছে নিলাম। রান্না করে টায়ার্ড হন না? মানে তেমন একটা না, আর আমার আগ্রহ থাকে আর কি। হয় না অনেকের মানে সব করতে পারবো বাট রান্নাটা না। তো আমার আবার ওই অ্যালার্জিটা নাই। মানে রান্নার মধ্যে হ্যাঁ ঠিকঠাক, কেউ মানে কাউকে, জি জি সেটাই, আসলে রান্না করে খাওয়াতে আমার ভালোই লাগে।
তো যার জন্য এটাকেই প্রেফার করলাম। আর আমি ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে আর কি ট্রেনিংটা লেভেল 1টা কমপ্লিট করলাম। আচ্ছা তো এই আর কি বাসা থেকে। আর হলো গিয়ে এই আমি তো মূলত নরসিংদীর মেয়ে। আচ্ছা আমি নরসিংদী যে ঐতিহ্যবাহী পিঠাগুলো থাকে, বিশেষ করে নকশি পিঠা সহ বিভিন্ন রকমের পিঠা আচার এইগুলো রাখি, যার জন্য আলাদা করে ওইরকম খুব বেশি ট্রেনিং এর দরকার হয় না। আচ্ছা মানে নিজে হ্যাঁ নিজেই হ্যাঁ, তো মা অনেক কিছু খালা বা আসলে জানেন। ফ্যামিলিগত ভাবে যেগুলো আমরা খেয়ে আসছি ওইগুলো অঞ্চল ভিত্তিক সেগুলো নিয়ে আর কি মূলত কাজ করছি। আচ্ছা তো আপনার পেজে তার মানে যেটা হচ্ছে ছন্দার পণ্য, সেখানে জি। পিঠা তারপর স্ন্যাক্স এগুলো হ্যাঁ, আছে, হ্যাঁ। কি ধরনের স্ন্যাক্স আছে? স্ন্যাক্স মানে মোটামুটি বলা যায় সিঙ্গারা, তারপর অল ওভার, হ্যাঁ রোল মোমো, এগুলা, জি এই type জি, সবকিছুই কাবাব মোটামুটি, থাকে, হ্যাঁ কাবাব। আবার ক্যাটারিং সার্ভিস গুলাও থাকে। আচ্ছা আমি এ যাবৎকালে সর্বোচ্চ 400+ মানুষের একটা অনুষ্ঠানের জন্য আমি সেটা সম্পূর্ণ কভার করেছি আর কি। ওয়াও, অবশ্যই আপনি কি helping hand একাই নিয়ে। করেন না নাকি না, এটা তো আপনার কোনোভাবেই অবশ্যই, পসিবল না। হেল্প আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখন- পসিবল না। আচ্ছা এটা এখন কত বৃহত্তর পরিসরে আপনার এসেছে, মানে মানে খুব কতজন একটা বৃহত্তর কর্মচারী না, আছেন এখন আপনার? হ্যাঁ 1-2 জন তো লাগেই। আর টুকটাক হলে নরমালি আমি একা করি। আর সাপোর্টিভ তো হেল্পিং হ্যান্ড তো লাগেই আসলে। একা তো আর আমরা তো আর আগের মতো তো অত পরিশ্রমী না, না অত না না, অ্যাক্টিভ আমি না। এমনি হ্যাঁ, মানে হ্যাঁ, আমি সেটাই। দর্শকদের প্রতিনিধি হিসেবে হ্যাঁ, আসলে হ্যাঁ, জানতে চাচ্ছি যে হ্যাঁ। কতজন কর্মচারী হলে মানে খুব মোটামুটি ছোট শুরু পরিসরে করা যায়? ইনশাআল্লাহ আশা আছে যে সামনে আরো কিভাবে বড় করা এটা যায়। কি আপনার নিজস্ব বাসার কিচেন হ্যাঁ, থেকেই একদম বাসা করছেন? থেকেই, হ্যাঁ। আচ্ছা আলাদা কোনো না, এখন- বাসা অথবা কিচেন আপনার ভাড়া নেওয়া না, না, এখনো ওরকম পজিশন যায়নি। নিজের কিচেন। তো নিজের আপনার কিচেনেই। হাজবেন্ড মাঝে মাঝে বলে না কি সারাক্ষণ কিচেনের মধ্যেই থাকো? না ওইটা হয় না বলে এরকম? বলতে ওই যে আবার এই কি বলে ইউনিক খাবারগুলো ওনার সামনে উপস্থাপন করি। উনিও তো ডেজার্টগুলো free যখন খেয়ে দেই, যাচ্ছে। হ্যাঁ সেটাই তো, যখন ডেজার্টগুলো দেই তখন তো ডেজার্ট তো মোটামুটি আমাদের বাঙালিদের সবারই পছন্দ। তো আচ্ছা ঠিক আছে চালাও এইরকম আর কি। আচ্ছা, আচ্ছা। উনি মাশাআল্লাহ বেশ সাপোর্টিভ, যার না, জন্য তা আর তো কি। অবশ্যই, হ্যাঁ এই জন্যই আর কি বিভিন্ন সাপোর্ট করে থাকে, যার জন্য আরো বেশি ভালো হয় আর কি। So, আপনার সহজ হয়। বেসিক্যালি হচ্ছে স্ন্যাক পিঠা এই জাতীয় মানে হ্যাঁ, হ্যাঁ। মিলগুলো Catering কি service গুলো, করা পিঠা, হয় আপনার? আচারগুলো আচ্ছা, আমার পোলাও রোস্ট হ্যাঁ এই হ্যাঁ জাতীয় সেটাই, জিনিস সেটাকে মূলত আমরা ক্যাটারিং সার্ভিস বলে থাকি। যে খাবার দরকার রোস্ট, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন প্রোগ্রামের জন্য এগুলো করে থাকি। বাহ হ্যাঁ খুবই বেশি করে সুন্দর। হলে হয় কি যে অনেকে চায় যে আমাকে হাঁড়িটা সহ মানে আচ্ছা। গাড়ি পাঠিয়ে দেয়, আচ্ছা, যে ক্যারি করার জন্য ওনারাই পাঠিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা। যে আপনারা শুধু বক্সের হলে হয় কি বেশি মানুষের জন্য এটা ঠান্ডা হয়ে যায় খাবারটা। ঠান্ডা আর হয়ে ঠান্ডা যায়। খাবারটা আসলে সুস্বাদু হয় না, ভালো লাগে না। তো যার জন্য অল্প পরিসরে হলে আমরা বক্স করে দিয়ে দেই অন টাইম বক্সগুলোতে। আর যদি একটু বেশি পরিমাণে হয় তখন হাঁড়ি করে দিয়ে দেই। কোথায় তারপর এখন ওরা আপনার কারেন্টলি আপনি কোথায় থাকছেন? আমি এবং আসলে কোথায়- ধানমন্ডিতে থেকে কাজ আচ্ছা, করছি। আচ্ছা, আমি ধানমন্ডি 15 থেকে কাজ করছি। তো এই তো। বাহ ভালোই। আর রীতা ধানমন্ডির আপু, একটা গ্রুপ আছে, আচ্ছা ওইটা হলো গিয়ে আমরা ধানমন্ডিবাসী, ওইটার আমি আর কি আচ্ছা অ্যাক্টিভ আচ্ছা মেম্বার। অ্যাক্টিভ মেম্বার। হ্যাঁ আর এই আপনার অনেক ক্লায়েন্ট হয়ে গেছে অবশ্যই। হ্যাঁ টুকটাক হচ্ছে আর কি, আচ্ছা আচ্ছা হচ্ছে। যাক আমি ভালো। মূলত 2021 সাল থেকে শুরু করেছি। তাও 4 বছরে তো আপনি এই অনেক হ্যাঁ ভালো 3+, করছেন। হ্যাঁ হ্যাঁ মোটামুটি আর কি টুকটাক 3.5 করছি। বছর আর মোটামুটি। হলো গিয়ে আমি আমরা মাঝখান দিয়ে আরো শুনবো ছন্দাপু, হ্যাঁ, আপনার ডিটেইল আরো আমরা শুনবো। রীতা আপুর কাছে চলে যাই। রীতা আপু, শুরুটা কিভাবে হলো সেটা তো বললেন যে আপনার ডেজার্ট খুব পছন্দ সেখান থেকে, কিন্তু আগে থেকে কি কেক টেক এগুলো সব বানানো হতো হ্যাঁ, নাকি হ্যাঁ, এটা- প্রথমে হয় না যে অর্ডার নিয়ে এক জিনিস আর নিজের জন্য ফ্যামিলির না, জন্য প্রথম- বানানো আরেকটা হ্যাঁ, ওই যে জিনিস? বললাম প্রথমে হচ্ছে বড় বাচ্চাটাকে টিফিন দেওয়ার জন্য করতাম, মানে তখন ওভেন ছিল না, চুলায় করতাম, মানে করতাম, সবাই বলতো না কেকটা তো ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে, তো এটা ভালো হচ্ছে, তাহলে আরেকটু ভালো করে শেখা প্রয়োজন, আরেকটু ভালোভাবে কিভাবে শেখা যায়, সেই জন্যই আস্তে আস্তে পরে এখানে এই দিকে চলে গেলাম। আচ্ছা তারপর কোর্সটা হ্যাঁ, করলেন, তারপর দিয়ে কোর্স করলাম। এখন কি শুধুমাত্র ডেজার্ট সেক্টরে আছেন নাকি এরকম এই যে না, ছন্দাপুর আমি মতো? ক্যাটারিং করছি না, আমি Catering ডেজার্ট নিয়ে করছেন না, আছি। আমি dessert মানে নিয়ে। ওই বেকারি অ্যান্ড পেস্ট্রি, মানে ওই যে এখানে আপনার প্যাটিস, স্যান্ডউইচ, তারপরে বেকারি অ্যান্ড পেস্ট্রিতে আপনার একদম লেভেল 2-3 এই পর্যন্ত করেছি। তো আচ্ছা। আমি ওই ফ্রেঞ্চ ডেজার্ট নিয়েও কাজ করি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার বাসা থেকেই সব ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা বেকারি আমাদের- পেস্ট্রি তো আবার খুব বেশি দিন রেখে দেয়া যায় না না, না না, ফ্রোজেন করে তো রাখা না, যায় ফ্রোজেন করে তো এটা রাখাই কিন্তু যায় তাহলে না। অর্ডার বেসিসে অর্ডার বেসিসে আমি হচ্ছে এই কাজটা করছি। আপনার পেজের নাম কি? রিশাতি কিচেন। রিশাতি কিচেন। আচ্ছা, আর ছন্দাপুর ছন্দার পেজের নাম পণ্য। হচ্ছে ছন্দার পণ্য। যে বাহ। আমার নামের সাথে অ্যাড করে দিয়েছি আর কি। আচ্ছা হ্যাঁ, আপনার নামের সাথে অ্যাড করে দিয়েছেন। আর রিশাতি কোথা থেকে আসলো? এটা রিশাতি হচ্ছে kitchen? আজকের যে টপিক সেটার সাথে অনেকটা মিল আছে এই রিশাতি নামটার সাথে। কি ঘটনাটা আমাদের বলেন। ঘটনাটা হচ্ছে মানে
হাজবেন্ড আমাকে চিঠি লিখতো। আচ্ছা, তখন হচ্ছে সে ছদ্মনামটা ইউজ করা হতো, রিশাতি কিচেন। কেন মানে চিঠি যদি কারোর হাতে চলে যায় এজন্য? চিঠি যদি কারো হাতে পড়ে যায় বা কি হয়ে যায়, এটা আসলে কেউ জানে না, অনেকেই কোশ্চেনটা করে, বাট আজকে আমি এটা ডিসক্লোজ Okay. করলাম। তো সেই নামটাকেই আমি কেন জানি এটাকে আমার আর মনে হয় না, কারণ আমাদের অনেক বছরের রিলেশনের পরে মানে একটা পরিণতি এসেছে, তো আমার মনে হয়েছে যে আমি এটাকে আজীবন রাখবো। তো এই জন্যই আমার পেজের নামটা আমি রিশাতি কিচেন রেখেছি। আপনার নাম ছিল চিঠিতে রিশাতি, জি। হাজবেন্ডের নাম কি ছিল চিঠিতে? ওর নামটা দিত না, জাস্ট দুইজনের নামটা মিলেই কিন্তু রিশাতি রাখা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আমার নাম রীতা, ওর নাম শাহাদাত, তো দুইজনের 2-3টা অক্ষর ঘুরিয়ে ফিরিয়ে ওর নামটা রেখেছি রিশাতি। তো সেই কারণেই হচ্ছে আমার পেজের চিঠিটা নামটা। আদান প্রদান কিভাবে হতো, যেহেতু আজকে আসলে আমরা হ্যাঁ, চিঠির আজকে কথাই টপিক বলছি, যেহেতু একটু ডিটেইলে শুনি। আমারটা ব্যাপারটা হচ্ছে কি, আমার অ্যাফেয়ারটা ছিল লং টাইম অ্যাফেয়ার ছিল। তো আমার হাজবেন্ড ইন্ডিয়াতে চলে গেল, তো ও হচ্ছে ওই যে পিয়নের মাধ্যমে চিঠি আসতো, ফ্রেন্ডের বাসায় আসতো, তারপরে হচ্ছে মানে ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড বলতো, আপনাকে বলতো, মানে জবে দেখা হতো ফ্রেন্ডের সাথে তখন বলতো, তখন গিয়ে নিয়ে আসতেন? তখন যে নিয়ে আসতাম না, তখন যে এমনও হয়েছে যে ওর বাসায় পড়ে ওর বাসায় রেখে এসেছি, ওইটা বাসা পর্যন্ত নিয়ে আসার সাহস আর হয়নি। তখনই ওরকম আবার ছিল। উত্তরটা লিখে দিয়ে হ্যাঁ, ওকে দিয়ে ওইখানে দিয়েছেন। ওইখানে উত্তরটা লিখে আমি পোস্ট করে দিতাম। আমাদের বেশিরভাগ চিঠি আচ্ছা, হচ্ছে আচ্ছা, পোস্ট মানে post করে পোস্ট হতো। হতো এইভাবে। সুন্দর। চিঠিগুলো এখনো আছে হ্যাঁ আপনার আছে, কাছে? আমার কাছে আছে। রেখে মানে দিয়েছেন? ওর হ্যাঁ, এটা তো আমি আজীবনই রাখবো, এটা আমার একটা স্মৃতি, এটা আমি আজীবনই থাকবে। এটা কত বছরের, কত সালের ঘটনা যে চিঠি লেখা হতো আপনাদের? চিঠি, আমাদের চিঠি হচ্ছে আপনার 98, 98 99 এই সময়কার। হ্যাঁ, মূলত 2000-এর 2003-4-এর দিকে তো মোবাইল ফোনই চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে 97-98-এর দিকে সবাই চিঠি লিখে করতো। হ্যাঁ, ও যখন ইন্ডিয়াতে চলে গেল বা ঢাকাতেও যখন থাকতো, তখনও তো মানে লং ডিস্টেন্সে ছিল, আমাদের দেখাও হতো অনেক পরে, মানে আমাদের চিঠিতেই কথা হতো বেশিরভাগ সময়। ও চিঠি পাঠাতো আমার ফ্রেন্ডের বাসার ঠিকানায়, সেখানে চিঠি যেত, আমি ওখান থেকে যেয়ে পড়তাম। এই জন্য বললাম যে আজকে একটু রিলেটেড হচ্ছে আমারই, এটা হয়ে খুব গেল। সুন্দর ছিল না চিঠির দিনগুলো? আমরা আসলে আরো শুনবো। দর্শক, মধুর একটা স্মৃতি নিয়ে কথা হচ্ছে, চিঠির দিনগুলো। আপনাদের জীবনেও অবশ্যই আছে, কখনো চিঠি লিখেছেন, এভাবে করে প্রেম করেছেন, সেগুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে স্মৃতিচারণ করতে পারেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আজকে আড্ডা দিচ্ছি চিঠির দিনগুলো, সেই মধুর দিনগুলো নিয়ে, এবং আমাদের যে স্টুডিওতে অতিথি আপুরা আছেন তাদের সাথে কথা বলছিলাম। আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন। কথা হচ্ছিল রীতা আপুর সাথে আপনার যে চিঠির দিনগুলো নিয়ে, যে রিশাতি নাম দিয়ে সুন্দর করে আপনাদের প্রেমের চিঠিগুলো লিখতেন, এবং আজকে সেটা কি সুন্দর করে ডিসক্লোজ করলেন। কখনো ধরা পড়েছেন চিঠি কারোর হাতে, মা বাবা কিংবা না এরকম? না, আমার ফ্রেন্ডের বাসায় তো রেখে আসতাম, যার কারণে চিঠিটা ওইভাবে কখনো ডিসক্লোজ হয়নি। কত, সবচেয়ে সর্বোচ্চ কত বড় চিঠি লিখেছেন, কত পেজের? সর্বোচ্চ 6 পেজের। কয় পেজের? 6 পেজের? হ্যাঁ, তখন ইন্ডিয়াতে ছিল, তো তখন ইন্ডিয়াতে ও স্টাডির কারণে চলে গেছিল, তখন ইন্ডিয়াতে স্টাডির কারণে যে সেটাকেই মানে ওদের পূজার বর্ণনাটা দিয়ে তখন ওইটাই মানে অনেক গল্প ওইখানে লিখেছে আর কি। অনেকদিন পর লিখতে বসলে তো অনেক কিছু লেখা হয়ে যেত না? হ্যাঁ, সেটাই। কি দিয়ে শুরু করতেন? প্রিয় রিশাতি? হ্যাঁ, এইভাবেই শুরু করতে, প্রিয় রিশাতি ওইভাবেই শুরু করা হতো। খুব সুন্দর। ছান্দাপু, আপনার কোনো চিঠির গল্প বলেন। চিঠি লেখা হয়েছে কখনো? হ্যাঁ, অবশ্যই লেখা হয়েছে, কিন্তু নর্মাল প্রসেসে না। আচ্ছা। যে আমরা বলি, আমরা চিঠি মানেই বুঝি একজন প্রেমিক প্রেমিকা থাকবে, তো আমারটা হলো একটু ডিফারেন্ট, ওর মতোই। আমারটা হলো কি আমার ফ্রেন্ডের সাথে, আচ্ছা, ফ্রেন্ডের সাথে আদান প্রদান হতো, সেটাও আবার মেয়ে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ডকে চিঠি লিখতেন? হ্যাঁ, আমরা একই ক্লাসে পড়তাম। আচ্ছা। আমার বান্ধবী ছিল, শৈশবের বান্ধবী একদম, ওর নাম লিয়া। তো ওর সাথে আমার চিঠির আদান প্রদান হতো। আমরা একই ক্লাসে পড়তাম, একই বেঞ্চে বসতাম, তারপর আমরা চিঠি লিখতাম, লিখে স্টেপলারে করে দিয়ে দিতাম। ওইটা আর আমরা ওই দিন ক্লাসে ধরিই নাই, ওইটা আমরা বাসায় গিয়ে তারপর পড়ে ওইটা রিপ্লাই দিতাম পরদিন বাসায় ক্লাসে এসে। তো তখন আবার আমরা ওই দিন আবার আরেকজন পড়িনি, মানে খুলিনি, জাস্ট প্রেমিক প্রেমিকার মতো আর কি করে ঢুকিয়ে দেওয়া হতো, আপনি কেউ ধরিনি।
কিন্তু আমার এইভাবে আর কি আমরা অনেক বছর মানে এটা কি ছোট সময়- বেসিক্যালি স্কুলে কলেজে কথা বলতে দিত না টিচাররা, আমার এই just কারণে এমনি জানি না কথা কি কারণে। ইনকমপ্লিট থেকে যেত? ইনকমপ্লিট না ঠিক, মানে চলমান কথার মাঝখান দিয়েও কিভাবে জানি আমরা চিঠি কন্টিনিউ করেছি বছরের পর বছর, আমরা নিজেরাও জানি না। আচ্ছা, এখনো বন্ধুত্ব আছে তার হ্যাঁ হ্যাঁ, সাথে? এখনো বন্ধুত্ব আছে ওর সাথে, এখনো বন্ধুত্ব কি আছে। লিখতেন, কি লেখা হতো মোটামুটি? মানে যে হ্যাঁ, ওই মানে- মেয়েটা কি করলো হ্যাঁ ক্লাসে, হ্যাঁ এই হ্যাঁ, টিচারটা কিছু কি একটা বললো? টপিক, মেয়ের সাথে মেয়ের গার্লস স্কুল অ্যান্ড কলেজ পড়লাম, তো ওখানে ছেলেদের কোনো কানেক্ট নাই, তো ওখানে আমরা এইভাবে আর কি করতাম। তো আমি একবার চিঠির ও তো বললো যে ধরা খাইনি কারো কাছেই, আমার একবার আমার বইয়ের ভিতরে ঢুকানো থাকতো। তো একবার আমার বুক সেলফের মধ্যে আমার এক কাজিন এসে বলতেছে, কি খবর বড় ভাই, তুই কি খবর, প্রেম টেম তো করিস? না আমি তো প্রেম করি না। পরে বলতেছে, আরে বুঝি বুঝি, বল বল, প্রমাণ আছে? প্রমাণ আছে, কি প্রমাণ? তো পরে ভাবতেছি না, আমি তো বলতেছি না না 100% কোনো প্রমাণ থাকার কথা নাই, সম্ভাবনা নাই। পরে বলতেছে যে যে চিঠির ওই চিঠিটা বের করে দেখাইছে। তো পরে আমি বলতেছি, এইটা কিন্তু চিঠি মানে ছেলে, যে আমাদের যে ধারণাটা সেটা কিন্তু ঠিক না, আমার এই ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। এটা হলো কি আমার মানে মেয়ে ফ্রেন্ডের সাথে চিঠি আদান প্রদান। তো উনি তো শুনে হা হয়ে খুব রইল। হতাশ। হ্যাঁ আসলে এটা তো আসলে হয় না, কিন্তু এটাই আমার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, চিঠিটা কন্টিনিউ করেছি আমার ফ্রেন্ডের সাথে, নাকি বান্ধবীর স্কুল সাথে আর কি। জীবনে? জি, স্কুল জীবনে। তারপর প্রেম করেছেন কখনো? প্রেম করা হয়নি, প্রেমের আগে করা বিয়ে হয়ে হয়নি? গিয়েছে। কত সালে বিয়ে হলো আপনার? বিয়ে হলো 2003-এ। কত বয়স ছিল আপনার তখন 18 ছিল। ওহো, তাহলে তো প্রেম করার না, বয়সটাই আমরা পাননি। গার্লস কলেজেই কমপ্লিট করেছি, তখনই আর কি বিয়ে হয়ে গিয়েছে, তো যার কারণে ওইরকম আচ্ছা, সুযোগ হয় আচ্ছা। নাই। তো হাজবেন্ডের সাথে তখনও বললেন যে 2000 কত সালে? 3-এ। তিনে। তখন তো মোবাইল ফোন মনে হয় চলে এসেছে মোবাইল নাকি? ফোন ছিল, মানে সবার হাতে তো হ্যাঁ, অবশ্যই সবার অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ। মানে আংশিক আর কি। তো কখনো হয়নি যে হাজবেন্ড রেখে কোথাও গেছে? না না, ওইরকম communicate হয়নি, করার? বিজনেস করতে মানে সাথেই তো, সাথেই। যার কারণে আর ওইরকম সুযোগ হয়নি। আচ্ছা, এই। তো বিয়ের পর আর বান্ধবীকে চিঠি লেখা না, হয়নি? বিয়ের পর আর বান্ধবীকে চিঠি দেওয়া হয় নাই। স্কুলে সবসময় থাকতেই। মা বাবা সবার সাথেই থেকেছেন, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কখনো আর দূরে যাওয়া হয়নি? দূরে যাওয়া হয়নি, যার কারণে শুধু স্কুল জীবনটাতেই, ইন্টারে উঠে মানে কলেজ লাইফে আর ওইটা চিঠিটা দেয়া হয় নাই। যাক, এই আর কি ভালোই। শৈশবের স্মৃতির মধ্যেই পড়ে। শৈশবের স্মৃতি। হ্যাঁ। রীতা আপু, যখন এই যে মোবাইল ফোনটা চলে আসলো, মেসেজ করা শিখলাম, এসএমএস করাটা শিখলাম, ওই সময় যে চিঠি আস্তে আস্তে একটু কমে গেল, হ্যাঁ, তো পরের দিকে কিভাবে আপনার বিয়ে হওয়ার আগে, হ্যাঁ, তখন আপনার ওই যে messenger, রিশাতি তখন- জনাবের সাথে কিভাবে তখন হচ্ছে ওই যে communicate মেসেঞ্জারে যোগাযোগ হতো, মেসেঞ্জারে কথা হতো, আচ্ছা। ফেসবুকে কথা হতো। আবার তখন হঠাৎ করে জিজুস চালু হলো, জিজুসের রাতে ফোনের আলাপ সেটা হতো, এরকম আর কি। তো মিস করতেন? তারপর তখন হ্যাঁ, বলতেন যে তাকে- আমাকে একটু চিঠি পাঠাও? হ্যাঁ, চিঠিটা মিস করতাম, কারণ এটা অনেক দিনের একটা লং ডিস্টেন্সে, তো তো মানে চিঠিটা মিস করার মতোই জিনিস। এখন তাই না? জেনারেশন এরা তো চিঠি এই মজাটা কিন্তু এখন ওরা কখনোই পাবে না। আমি কি আসলে মানে খুব সাবধানতার সাথে মানে সময়টা পার করেছি, যার কারণে আমি কখনো ধরা খাইনি। মানে ওই যে ফ্রেন্ডের বাসায় পড়ে ফ্রেন্ডের বাসায় রেখে আসতাম, যাতে আমার বাসায় এটা কেউ না জানতে পারে। সেটাই, যাক ভালোই। তারপর আবার যখন ছন্দাপু যেটা বললো যে ফ্রেন্ডের সাথে দিত, আমার যদি কোনো স্কুল ফ্রেন্ডের সাথে রাগ হয়ে যেত, মানে ওর সাথে আর কথা বলবো না, তখন ওকে চিঠি লিখতাম, যে তোর সাথে আর কথা বলবো না, তোর সাথে আরই, তখন ওকে লেখা হতো, এরকম হতো। এরকম লিখেছেন? হ্যাঁ, কখনো? এরকম লিখেছি, অনেক ফ্রেন্ডকেই লিখেছি, ওর সাথে আজকে কথা ঝগড়াঝাটি হচ্ছে, ওর সাথে আর কথা হবে না, ওকে চিঠি লিখেছি, তোর সাথে আর কথা বলবো না, তুই আমার বেঞ্চে বসবি না, এরকম অনেকে হয়েছে। তারপর রিপ্লাই কি আসতো? তারপর ও বলতো যে হ্যাঁ আমরাও বসবো না, তো পরের দিনই দেখা যেত আবার সেটা মিটে গেছে। ওই সময়টাই ছিল অন্যরকম একটা মজা। আসলে এখনের যে জেনারেশন, এরা কিন্তু চিঠির যে ফিলটা, চিঠিতে কি লেখা, কেউ চিঠি দিবে, আমি দিব কাউকে, কখন পেলো কি পেলো না, সেই ফিলটা আসলে এখন আর মানে জেনারেশনটা এরা বুঝতেই পারবে না। মেসেজ দেওয়ার 1 সেকেন্ডের মধ্যেই সিন হয়ে যায়। চিঠি দেওয়ার জন্য, চিঠিটা পাওয়ার জন্য যে আগ্রহ, হ্যাঁ, সেটাই। অধীর আগ্রহে থাকা, আবার যে একটা চিঠি আসবে। আমাদের সময় ছিল, কেউ যদি কাউকে পছন্দ করতো, হ্যাঁ, প্রপোজ করার ইচ্ছে থাকতো, তাহলে আসলে ওইটা অত ইজি ছিল না। অনেক দিন ওকে ফলো করে কারো মাধ্যমে চিঠি দিয়ে যদি ওইটা জন্য মানে ব্যাড রিপ্লে যেত, তাহলে আরো বেশি সমস্যা হতো। এখন তো আর এগুলো সুযোগ নাই, এখন জাস্ট হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, দেন হোয়াটসঅ্যাপে নক দেয় বা মেসেঞ্জারে নক দেয়, সরাসরি ভিডিও কলেই কথা বলতে পারে, প্রপোজ আসলেই। করতে পারে। কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আর আমাদের সময় একটা বিশেষ জিনিস ছিল, সেটা আমি একটু মানে শৈশবে তো সবাই দুষ্ট প্রকৃতি থাকেই, তো ওই সময় করতাম কি, বিশেষ একটা মজার আমার মনে হয়,
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, তখন তো ছোট ছিলাম, যারা নাকি বড়, এদের দেখা যায় যে প্রেম চিঠিগুলো থাকতো এটা ওরা পড়ে ছিঁড়ে ফেলে দিত, তাই ছিঁড়ে অনেকে ফেলে ছিঁড়ে দিত ফেলতো নর্মালি। ভয়েতে, কেউ হ্যাঁ যেন হ্যাঁ, ধরে নর্মালি আসলে ফেলে নিজেরা দিত। ধরা আমরা খাবে একটা ভয়ের আমরা কারণে দুই এটা এই তিনজন কাজটা ফ্রেন্ড কি হতো। করতাম, দেখতাম কোথাও অনেকগুলো ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে, তখন বুঝতাম অনায়াসে যে এগুলা তো চিঠি। তখন কি করতাম, এগুলো সব পিসগুলা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম আল্লাহ, বাসায় এনে। হ্যাঁ, আবার একসাথে সিরিয়াসলি করে করে একসাথে করতাম। তার এই তো ছোট পিস, এগুলো তো বোঝা যাবে না, এইটা করে উল্টিয়ে এটাকে স্কচ টিপ দিতাম, দিয়ে আল্লাহ। যেন একটা একদম রেডি চিঠি হয়ে যেত, তখন পড়তাম, মজা পেতাম। তো পড়েছেন এই কখনো এরকম? অনেক সবচেয়ে ডেঞ্জারাস কি পড়েছেন না, বলেন ওইটা তো? ওইরকম ভাবে মনে নেই, জাস্ট মানে প্রেমালাপ আর কি। এইটা মানে এই দুষ্টুমিটা বেশ চলেছে। তো এরকম কারোর প্রেমালাপ, কেউ প্রেম করছে, সেটা এরকম আপনি ফাইন্ড আউট করে হ্যাঁ ফেলেছিলেন? হ্যাঁ, সেটা তো করেছি। কি বড় ভাই বোনের এরকম, অথবা না, বড় cousin, ভাই বোনের friend? না, মানে হয় না আশেপাশের হোক বা কর্নারে হোক, এরকম আর কি। আসলে সুন্দর, এগুলো আসলে সুন্দর মজার কিছু ছিল। স্মৃতি। এখন তো হ্যাঁ, মেসেজ আর রীতা আপু, এখন তো হচ্ছে আপনার ফেসবুকে তো পেজ আছে, এবং কতজন আপনার এই পেজে ফলোয়ার্স? আমার পেজটা খুব রিশা ছোট, আমার আসলে কিচেন। পেজে বেশি একটা সময় দেওয়া হয়ে ওঠে না, বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকি তো। আচ্ছা, তাহলে এমনিতেও কিভাবে না, অর্ডারটা অর্ডার নেওয়া আসে, হয়? পরিচিত থেকে আসে বা আচ্ছা। এতে আসে। আচ্ছা, তো আমার পেজে ফলোয়ার হচ্ছে 300। আচ্ছা, আচ্ছা। জনের মতো। ওকে। 300 তো জন। কখনো বুস্ট করা কিংবা এই না, ধরনের এটা কিছু এখনো করা হয়ে হয়নি? ওঠেনি, বাট চেষ্টা করছি যে পেজটাকে আসলে একটু গ্রো আপ করার জন্য, এটার জন্য এটার পাশে একটু সময় দিতে কিন্তু হবে। মোটামুটি কিরকম ক্লায়েন্ট আপনার, মানে এখন পর্যন্ত আনুমানিক কতখানি ডেলিভারি দিয়েছেন? হয়েছে। শয়, মানে হাজারে? না, হাজার হবে না, হয়েছে মানে প্রায় ভালোই 100 হয়েছে। কাছে হ্যাঁ, তাহলে আপনার পেজ নিয়ে, মানে হোয়াটসঅ্যাপে আপনার সাথে ডিরেক্ট হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট ডিরেক্ট করা মানে ওই হয়? যে ফোনে বলছে এটা একটু রেডি করে বলছে। দেন, ও পরিচিত তো, তো ফোনে বলছে এটা করে দেন, এটা করে আচ্ছা, দিচ্ছে, আচ্ছা। সেটাই। মানে অনেকেই আছে যেমন আমার ওই, আবার আমি ক্লাসও নেই, বাসায় ক্লাসও নেই, কিন্তু ও, মানে ক্লাসও নেন হ্যাঁ, আবার? আমি এখন ক্লাসও নেই। আচ্ছা, কিসের ক্লাস নেওয়া কেকের হচ্ছে? ক্লাস নিচ্ছি, ওই আচ্ছা। বেকারি পেস্ট্রি কেক শেখাচ্ছি। তো আমি সেটা হচ্ছে ওই, সেটার পোস্ট করার মতো সময়টা অনেক সময় থাকে না। হ্যাঁ। অনেক সময় থাকে না যে ক্লাস নিচ্ছি সাথে সাথে একটু পোস্ট করবো বা লাইভে চলে যাব, এটা করলে পেজটা হয়তো একটু গ্রো আপ হতো, বাট ওইটা ওই সময় আসলে করে ওঠে না। ওই ক্লাসের একটা ইয়েতে থাকা হয়, টেনশনে থাকা হয়, ওই সময় কাজটা কমপ্লিট করা হয়, স্টুডেন্টে থাকা হয়, যার কারণে হচ্ছে। তো এই পুরো প্যাকেজটা কিরকম পড়ে, মানে কস্ট কিরকম পড়ে? ওইটা আপনি এখন হচ্ছে- যেহেতু ক্লাস নিচ্ছেন, হ্যাঁ। কত নেন স্টুডেন্টদের কাছে ওটা থেকে? হচ্ছে মানে এক একটা কোর্স, কোর্সের প্যাকেজটা কিরকম? যদি শুধু কেক শিখে যায় সেটার একটা প্রাইস, আবার যদি কেউ মানে পুরা বেকারি এন্ড পেস্ট্রিটা শিখে সেটার আরেকটা প্রাইস, এরকম আর কি, এক একটা এক এক প্রাইস আর কি। আচ্ছা, আচ্ছা। টোটাল কোর্সে আপনার যদি শুধু কেক শিখে কেউ, তাহলে হচ্ছে 3,500 টাকা। ওটা কয়টা ক্লাস হবে? ওটা দুইটা ক্লাস হয়। আচ্ছা, দুইটা ক্লাসে মোটামুটি কেকের হ্যাঁ, কেকের একটা সবকিছু, বেসিক যেটা বেসিকটা শিখে ফেলে। বেসিক বেকিং যেটা, সেটা সে মোটামুটি গ্রো আপ করতে পারে। আচ্ছা, আর হচ্ছে ফ্রস্টিং যেটা উপরে যে হ্যাঁ, ওটাতে তো ওটা garnishing, বেসিক, ওটা ওর মধ্যেই হ্যাঁ, ওর সবকিছু মধ্যেই আছে। শিখে ওটার ফেলা। মধ্যে ওই তো বললাম বেসিক, ওটা তো Basic, জাস্ট আচ্ছা। বেসিক একটা ধারণা হয়ে যাচ্ছে। হয়তোবা ওই এর উপরে যে বিভিন্ন ডেকোরেশন আর বিয়ে আছে সেটাও তো যাচ্ছে না, বাট বেসিক যে ডেকোরেশনটা আচ্ছা। সেটা সে শিখে যাচ্ছে, সেটা সে করতে পারছে। বাহ, ভালোই তো। আমরা আসলে আরো আরো জানবো, এটা আমাদের যারা আসলে আগ্রহী, এমন অনেকেই আছেন যারা এখনো এইভাবে উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এবং শিক্ষণীয় হবে। বিকজ আপনারা যেহেতু এখন এক্সপেরিয়েন্স, আপনাদের অভিজ্ঞতাটা যদি বলেন, এটা হয়তো দর্শকদের অনেক উপকার হবে। আমরা দেখতে পাচ্ছি জুমে আমাদের অনেক আপুরা জয়েন করেছেন অলরেডি। রাশিদা আপু আছেন, নাজিয়া আপু আছেন, শারমিন আপু আছেন, সোনিয়া আপু আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক সাথেই থাকুন, সুন্দর আড্ডা চলছে, এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা কথা বলছিলাম চিঠির দিনগুলো নিয়ে, সুন্দর সব স্মৃতির কথাগুলো হচ্ছিল, এবং আমাদের সাথে দুজন উদ্যোক্তা আছেন, তাদের কাছে থেকেও জানছিলাম কিভাবে করে তাদের সেই বিজনেসগুলো স্টার্ট করেছেন এবং এখনও খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। আপনারাও কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন, আপনাদের সেই চিঠির দিনগুলোর কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি সংযুক্ত হয়ে যান। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জুমের আপুরাও জয়েন করেছেন। চলে যাব আমি সবার প্রথমে রাশিদা আপুর কাছে। রাশিদা আপু, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, কানাডা থেকে জয়েন করেছেন। আমরা আজকে কথা বলছি চিঠির দিনগুলো নিয়ে। আপনার তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, ক্লাস 10-এ থাকতে। এবং আমি সবাইকে বলি আপনার সেই স্টোরিটা, যে কি সুন্দর নদীর পাড়ে ধাক্কা দিয়ে যে ফেলে দিয়েছিলেন। তো ওই সময় যে চিঠির দিনগুলো, আপনার কোনো স্মৃতি আছে? চিঠি লেখা হয়েছে কখনো? আসলে সবাইকে শুভ সকাল এবং অনেক শুভেচ্ছা, শীতল শুভেচ্ছা। ভালো লাগছে
আর আপু, তোমাকে তো খুবই মিষ্টি লাগছে, একদম অ্যাশ কালার শাড়িটা খুবই সুইট, থ্যাংক ইউ, খুবই মিষ্টি লাগছে। থ্যাংক তো ইউ। আসলে ওয়েলকাম। তো সেই সময়টা আসলে চিঠি লেখার খুব প্রচলন ছিল। আমার হাজবেন্ড বিয়ের পরে 85-এর দিকে হবে বা তার কিছু পরে হবে, উনি সোমালিয়াতে ছিলেন। আচ্ছা, তো আমিও চিঠি লিখতাম, কিন্তু তখন চিঠি লেখার প্রেম টেম করি নাই, আর এত অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, চিঠি লেখার তো ভাষা জানা ছিল না। হুম হুম। তো চিঠি এমন লিখতাম যে তখন ট্যাক্স আর ফেক্স এর যুগ, কিন্তু চিঠি পৌঁছাতে পৌঁছাতে সেই বাংলাদেশে চলে আসতো। মানে সে আসার পর বাংলাদেশে এসে চিঠি খুলে আমাকে দিয়ে পড়তো। মানে কি এমন বলবো? একটা। আর সে তো ইংলিশে সবসময় মানে লেখা তাদের হুম স্টাডি, হুম সো হুম। বেঙ্গলি রাইটিং সে একদমই পারতো না। তার লেখা পড়তে হলে আমার দাঁত ভেঙেই যেত, পরে একটা ও শব্দ পড়ে তার লেখায় আসতো না। আর চিঠি প্রসঙ্গে আসলে আমি খুব সুন্দর একটা চিঠি পেয়েছিলাম, আচ্ছা প্রেমের চিঠি। আমি আচ্ছা, নেক্সট সাথে ভাবছিলাম আর আসবোই না, আসলে আমার গোবর সব পাস হয়ে যায়। বলেন না একটু, আমাদের তো ভালো লাগে শুনতে। আসলে এই অনুষ্ঠানটা মনে হয় সেও দেখে না, বিয়ের বছর খানেক আগে আচ্ছা, প্রেমের চিঠি, এবং খুব সুন্দর একটা গান লিখেছিল আমাকে নিয়ে, খুবই সুন্দর। সেই চিঠিটা এখনো আমি যত্নে রেখেছি। এই আর কি, চিঠিটা খুবই সুন্দর। সে হাউ একজন সুইট। স্ক্রিপ্ট রাইটার, আচ্ছা সে এখন সিনেমা পরিচালনা করেন, প্রযোজনা করেন। আচ্ছা, তখনকার দিনে দোস্ত দুশমনের পরিচালকের ফ্রেন্ড ছিলেন, খুবই নামি দামি লোক ছিলেন, ভালো, খুব ভালো। তো এইটুকুই বাহ, বললাম যে হ্যাঁ, প্রেমের চিঠি পেয়েছি, মনে রাখার মতো। আসলে এটা তো মনে রাখার মতোই, সারা জীবন মনে রাখবেন। আরেকটা সিক্রেট কিন্তু আমরা জেনে গেলাম রাশিদ আপু। যাক, ভালো না, প্রেমের প্রেমের স্মৃতি সব সময় ভালো লাগে, সেটা সব সময় রঙিন। খুব ভালো লাগলো রাশিদ আপু, থ্যাংক ইউ। নাজিয়া আপুর কাছে যাব। ধন্যবাদ। নাজিয়া আপু, আপনিও এত বছর ধরে যে আমেরিকায় আছেন, অনেক অনেক বছর আগে যাওয়া হয়েছে, অনেক ছোট থাকতেই যাওয়া হয়েছে, তো চিঠির দিনগুলো তো আপনিও পেয়েছেন, চিঠি লেখা হয়েছে নাজিয়া আপু? গুড মর্নিং সবাইকে। সম্প্রীতি, আমি আসলে স্টুডিওর আপুদের কথা শুনছিলাম, এক আপুর যে গোপন চিঠি আদান প্রদান হতো, এগুলো আমি দেখেছি আমার ক্লাসমেটরা যে এটা করতো। চিঠি আসতো কোন বন্ধুর কাছ থেকে, এগুলো আমার চোখে পড়েছে অন্যদের ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি কখনো। চিঠি লেখা হতো, কারণ আমি খুব একটা যে রোমান্টিক মানুষ সেটা না, এটা সবাই বুঝে গেছে এতদিনে। তো ওই চিঠি আমাকে দেওয়ারও কারো সাহস সাহস হতো হয়নি, না? আর আমার তো প্রশ্ন এটা আমি পরে আমার ক্লাসমেট, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম তখন আমার ফ্রেন্ডরা, যারা আমার ছেলে ফ্রেন্ড ছিল, তারা বলতো যে নাজিয়া, তোমার সাথে হেসে কথা বলার সাহসটাও আমাদের কেন যেন হয়নি, ওরে যে বাবা। কি যেন একটা ছিল তোমার চারপাশে একটা, যে কথা বলা যাবে না। আমি কিন্তু কিছুই কখনো কাউকে বলি নাই যে আমার সাথে কথা বল, সবাই কথা বলতো, কিন্তু হুম কেমন যেন একটা একটা শিল্ড, হুম 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 ওরাই বললো যে একটা হুম শিল্ড ছিল অনেক বছর পরে। হুম। এখন হাসতে হাসতে কথা বলে যখন, তখন বলে, রাজিয়া তুমি যে এত হাসতে পারো সেটাই আমরা জানতাম না। তো সেগুলো সেগুলো স্মৃতি। তবে আমি চিঠি লেখা হতো আমার বাবাকে, হুম আমার বাবা আমাকে অনেক চিঠি লিখতেন। হুম সেই চিঠিগুলো সময়ের সাথে আমার আমার ধারণা কিছু কিছু হয়তো আমার মার কাছে আছে না। আমার বাবা আম, বিভিন্ন জায়গায় চাকরি করতেন, হুম হুম চাকরির পোস্টিং ছিল বিদেশে, যখন যেতেন উনি আমেরিকা আসা যাওয়া করতেন, তখন সেই হুম 80s এর কথা বলছি। হুম 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 তখনও আমাকে সেখান থেকে চিঠি লিখতেন। সেই চিঠিগুলো এখন আমার চোখে ভাসে, লেখাগুলো মনে পড়ে, হুম। কিন্তু চিঠিগুলো না কোথায় যেন চলে গেছে। আজকে তুমি বলাতে আমার মনে হলো, আমি আমার মাকে আবার জিজ্ঞেস করব। আমার মাকেও আমার বাবা খুব চিঠি লিখতেন, আমার হুম বাবা হুম। খুব সুন্দর গুছিয়ে চিঠি লিখতেন। বাহ। আম, আমার আমার সেই চিঠি লেখার অভ্যাসটা খুব একটা তৈরি হয়নি। হুম হুম। আম, যখন বাবাকে জবাব দিতাম ওই রাশেদ আপার মতো, ততদিনে আমার বাবা দেশে চলে আসতেন বা বাসায় চলে আসতেন, ওই চিঠিটা আসলে। বাবার সাথেই চলে আসতো। তখন তো এরকম হুম হুম ছিলই, তাই না? হুম এরকম হুম একটু ডাক যোগাযোগ একটু হুম। এরকম ছিল, এটা হ্যাঁ। দোষের কিছু না। হুম তখন টেলিফোনে কথা হতো, হুম। টেলিফোনটা যে যে ছিল ল্যান্ডফোন। যেহেতু, হুম ট্রাঙ্ক কল ব্যাপারটা ছিল, হুম হুম ওখানে কথা হতো। তো চিঠির থেকে আমার কাছে ওই বাবার চিঠিটা আমার কাছে এখন মনে হয় অনেক বড় একটা স্মৃতি। আসলে। আর আমার বাবা তার ভাই বোনদেরও চিঠি লিখতেন।
আহ, সেই চিঠিগুলো আমার ফুপু চাচারা বলেন যে তারা আমার বাবা ছিলেন সবচেয়ে বড় ভাই আর কি, যে খুব দায়িত্ব নিয়ে মায়ের মা বাবা সবাইকে ব্যালেন্স রেখে উনি খুব সুন্দর করে চিঠি লিখতেন। আমার বাবার চিঠিটাই আমার কাছে অনেক বড় স্মৃতি। ছোটবেলায় কিন্তু পেন ফ্রেন্ড একটা কনসেপ্টও ছিল, অনেকের এক্স্যাক্টলি, ছিল পেন কিন্তু। ফ্রেন্ড একটা ছিল। আমার পেন ফ্রেন্ডটা হয়নি, কিন্তু এই পেন ফ্রেন্ডের অনেক গল্প পড়তাম আমি। অনেক আমার বাবা বই পড়তেন খুব। আমার ছোটবেলার একটা হবি ছিল শুধু বই পড়া, মানে বই নিয়ে ঘুমাতে যাওয়া। এমন কোনো মানে মোটামুটি যারা বিখ্যাত রাইটার, নিমাই ভট্টাচার্যের একটা বই ছিল পেন ফ্রেন্ড, আমার এখনো মনে পড়ে। সেই বই পড়ে আমি ওই তখন তো পত্রিকা আসতো তো বাসায়, ইত্তেফাক, অবজারভার যেগুলো আসতো বাসায়, সেখানে আমি খালি খুঁজতাম মানে পেজে পত্রিকায় যে পেন ফ্রেন্ড আসতো নাকি। কিন্তু আমাদের টাইমে কেন যেন হলো পেন ফ্রেন্ডটা না আস্তে আস্তে সরে যেতে সরে থাকলো। গেল, হ্যাঁ। আমার ছোট ছোট ফুপু, ওনার কিন্তু ছিল, উনি ময়মনসিংহ মেডিকেলে পড়তেন তখন, তো ওনার কিছু পেন ফ্রেন্ড ছিল। তো ওইটা থেকে আমার বাবাও চাইতো আমি যেন পেন ফ্রেন্ড, আমি আবার যেহেতু বড় এবং আমি অনেকদিন একটা বাচ্চাই ছিলাম আর কি আমার বাবা আচ্ছা। মায়ের। তো তখন আমার বন্ধু বান্ধবের জন্য বাবা চাইতেন যে আরেকটু ফ্রেন্ডশিপ হোক। তখন কিন্তু আমি ওরকম পাইনি, কিন্তু আমার ছোট ফুপু পরে আমাকে একটু যখন শুরু করালেন যে ফ্রেন্ডশিপ এভাবে করতে হয়, ততদিনে ফ্রেন্ডশিপটা সবাই তখন ফোনে ফোনে আসলে ওই যে কি কি প্রেম করে, লং নাম্বার, এই সেই ওই ওই জিনিসটা তখন আমাদের সময় চালু হয়ে গেল, অজানা নাম্বারে ফোন করা, এসব জিনিসটা চালু হয়ে গেল। চিঠিটা আস্তে 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 আমাদের থেকেই আসলে আসলে সরে যেতে থাকলো, কিন্তু ফোনে তখন সত্যি কনভারসেট কথা হতো নাজিয়া অনেক আপু, হ্যাঁ, বেশি। খুবই ভালো লাগলো। এবং আপনার কথা থেকে আবার ওই যে অজানা নাম্বারের সূত্রটাও আসলো, ওটা নিয়ে আমরা আবার একটু হ্যাঁ, পরে হ্যাঁ, কথা বলবো। ওটা আরেক ধরনের সৌন্দর্য ছিল কিন্তু। হ্যাঁ। আসলে আমরা একটু স্টুডিওতে আপুদের কাছে আসি। ছন্দা আপু, আপনার কখন এরকম পেন ফ্রেন্ড হয়েছে, কিংবা ওই যে অজানার কথার বলছিল যে অজানা নাম্বারে কখনো ফোনে কথা হয়েছে, যে যখন ল্যান্ড ফোনটা কেবল আসলো এবং একটা নতুন ধরনের উত্তেজনা শুরু হলো, কিন্তু সবার বাসায় ল্যান্ড ফোন নাম্বার দিয়ে দিত 980, অথবা অ্যানালগ ফোনগুলো যখন ছিল রং নাম্বারে খুব ফোন দিয়ে কথা হতো, যে এরকম কখনো হয়েছে? রং নাম্বারে আসলে মোবাইলটা যখন নাকি না, মোবাইল আসেনি, তার আগে যে ল্যান্ড ফোনের না, ওইটা দিনগুলোতে। ওরকম রং নাম্বার ছিল না, তখন বয়সটা অনেকটা কম ছিল, যার কারণে ওরকম আসেনি। আচ্ছা আচ্ছা। এই আর কিন্তু চিঠিটা আসছিল যে একজনের হয়ে আরেকজন দিয়েছিল, আচ্ছা আচ্ছা। ওইটা ছিল। আচ্ছা আচ্ছা। মোবাইল ফোনের সময় কি কখনো অজানা ফোন এরকম হ্যাঁ, সেটা এসেছে? তো হতোই। প্রথম তো আগে তো সবাই তো অ্যাভেলেবেল ছিল না, সবার হাতে মোবাইল ছিল না, তো যার কারণে মানে প্রায় সব মানুষই এই কাজটা করতো যে আমার নাম্বার এটার সাথে একটু লেজ লাগিয়ে একটু এদিক সেদিক দিয়ে একটা নাম্বার একটু এদিক সেদিক করে তখন কল দিত, কার কাছে চলে যেত, নতুন কারোর সাথে পরিচয়, আন্দাজেই কথা হতো, এইভাবে অনেকের আন্দাজে সম্পর্ক কথা হয়েছে কারোর সাথে হ্যাঁ, আপনার? হয়েছে তো, এটা তাই তো না? হ্যাঁ। আমরা একটা ছোট্ট বিরতি থেকে এসে এই গল্পটা কিন্তু শুনবো দর্শক। আস্তে আস্তে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছুই বের হচ্ছে, কিভাবে করে ল্যান্ড ফোন থেকে মোবাইল ফোনে গিয়ে পেন ফ্রেন্ড থেকে অজানা ফোনে কিভাবে বন্ধুত্ব হলো, সব কিছু আমরা শুনছি। আপনারাও কিন্তু আপনাদের গল্পগুলো শেয়ার করতে পারেন। ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং আমরা কথা বলছিলাম সেই চিঠির দিনগুলো নিয়ে। সেখান থেকে চিঠি থেকে কিভাবে করে ল্যান্ডফোন থেকে কিভাবে মোবাইল ফোনে অজানা কথাগুলো হতো অজানা মানুষের সাথে, সেগুলো নিয়ে আমরা খুব মজার মজার আড্ডা দিচ্ছিলাম জুমের আপুদের সাথে এবং স্টুডিও আপুদের সাথে। আপনারাও কিন্তু আপনাদের সেই স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যান স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ছন্দা আপু, আপনি বলছিলেন যে ওই যে অজানা মানুষের সাথে যে একটু কথা হতো, একটু দুষ্টু ছিলেন মনে হয়, সেগুলো একটু বলবেন আমাদেরকে। হ্যাঁ, একটু খানিকটা তো দুষ্টু ছিলামই, এটা তো সবাই টিনেজাররা থাকি একটু। তো কথা বলে অনেক সময় তখন তো আসলে অত আমরা মোবাইলে বিজিও ছিলাম না, কারোর কাছে নাম্বার থাকতো না, বা কেউ কল করার মতো প্রয়োজনও ছিল না। ফ্লেক্সি লোক মানে বাইরে থেকে যদি কল করা হতো তাহলে 10 টাকা মিনিট ছিল, পার্সোনাল মোবাইল থেকে করলে 7 টাকা মিনিট ছিল। তো যার কারণে মানুষের তখন মিস করলেই কথা হতো, মনে হতো মিসড কল দিত একটা, আবার মনে হলো এরকম আর কি একটা সিস্টেম চলে গিয়েছিল তখন।
মানুষ একটা দুইটা ডিজিট একটু চেঞ্জ করে রং মানে কল করা হতো, দেখি কোথায় যায়, দেখি কে ধরে, এরকম। তো আসতো অপরিচিত কারোর সাথে, তখন তো পরিচিত নাই বললেই চলে, অপরিচিত মানুষের সাথে কথা হয়েছে, প্রথম মজা করেছি, দুষ্টুমি করেছি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ফান করলাম, এইগুলাই দেখা চলতো আর করেছেন কি। কখনো? হ্যাঁ হয়েছে। দেখা করেছেন? হ্যাঁ হ্যাঁ আমার একবার গাজীপুর নাকি যেন নারায়ণগঞ্জ থেকে আসছিল একটা ভাইয়া, তো ওনাকে বলেছি হয় না দেখতে কিরকম বা কি, তখন আমার তো বেবিও আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি বলতেছে কিরকম, তখন দুষ্টুমি করে আর বলিও নি, বলিনি যে হ্যাঁ বেবি আছে। তো উনি ওইরকম ভাবে সত্যি কথা জিজ্ঞেস করেনি। এটা আপনার হাজবেন্ড জানে এই ঘটনা? না এটা তো মানে নর্মাল জিনিস, এটা বলা হয়নি কখনো। আচ্ছা, ঠিক আছে। এই দুষ্টুমি খুনসুটি তো আসলে বলা হয়নি, এটা পার্সোনাল দুষ্টুমি। আচ্ছা, তারপর? তো উনি আসছে, তো উনি আমি জিজ্ঞেস করলো যে আপনি কিরকম দেখতে, আমি বলেছি আমি তো আসলে না, আমাকে দেখলে আপনার ভাল লাগবে না, সুন্দর না, প্লাস এরকম আর কি, খুবই মানে আমার পুরোই উল্টোটা বলেছি, আচ্ছা আচ্ছা। যেন আগ্রহ না থাকে। তো ওনার কি কারণে জানি না বললো যে আচ্ছা, তখন তো মানুষ মানে টুকটাক একটু ঘুরতে আসে, অত কি বলে বিনোদনের কিছু ছিল না তেমন একটা। তো একজন একদিন দেখতে আসলো, তো দেখতে আসার পরে তো আমরা একটা শপিং মলে মিট করেছি। আচ্ছা। তো আমার সাথে আমার ফ্রেন্ড নিয়ে গিয়েছি, উনি একজন আর কি একটা ভাই নিয়ে আসছে। তো পরে উনি কিভাবে আমাকে আইডেন্টিফাই করলেন, কিভাবে মানে জামার রং বলে হ্যাঁ হ্যাঁ দিয়েছেন? এরকমই তো বলা লাগে, এরকমই। যেহেতু কিছু চেনা জানা নাই, তখন তো আর এই মোবাইলও নাই, মানে স্মার্টফোন গুলা নাই যে ভিডিও ছবি হ্যাঁ আদান প্রদান। তো ড্রেসের কালার গুলো কোড বলে এরকম। তো আমি আমার ফ্রেন্ডটাকে বললাম, ও আবার একটু স্মার্ট ছিল, আমি আবার একদম সাদামাটা ছিলাম। তো ও বলছে, আমি বলছি যে তুই সামনে যাবি, আমি পিছনে থাকবো, হ্যাঁ দেখি কিরকম যদি এই দৃশ্যগুলা। তো ওকে আমি নিয়ে গিয়েছিলাম, ওর দুজন নাম ছিল একই রঙেরই জামা আফরি। পরে না না গেছেন? একই রকম আচ্ছা, রকম আচ্ছা। ছিল না। তো ওর সাথে গিয়ে আমি পিছনে ছিলাম, ওকে সামনে দিলাম। ও আবার একটু কথা বলতে এক্সপার্ট, আমি একটু একটু আনাড়ি, একটু দ্বিধাদ্বন্দ্ব, কেমন আনইজি ফিল করি। পরে উনি বলতেছে কেন জানি মনে হচ্ছে আমি কথাই বলিনি, কারণ ফোনের মোবাইলের কথাটা তো একটু মিলে যাবে। তো উনি বলছিল আপনি কি ছন্দা? আমি কি বলবো, আমি আর না করতে পারিনি। আপনি তো বলে দিয়েছেন বলতেছে, হ্যাঁ। উনি তো মানে হা হয়ে আছে, মানে তখন আর টিনেজার ছিলাম, মানে আরো বয়স অনেক কম ছিল, তখন আর একটু শুকনা ছিলাম। তো উনি বলছে, মানে তখন তেমন কিছু বলে নাই, কথা হয়েছে, একটু রেস্টুরেন্টে বসা হয়েছে, একটু স্যুপ টুকটাক কিছু খাওয়া হয়েছিল। তো বেশিক্ষণ ছিলাম না, জাস্ট এমনি আর কি, শেষ এই একদিনই আচ্ছা, ছিল। আচ্ছা, হ্যাঁ। তো উনি বাসায় গিয়ে যখন ফোন করলো, পরে বলতেছে আচ্ছা আপনি আমার সাথে এমন মিথ্যা বললেন কেন? আমি কি মিথ্যা বললাম? বলল যে আপনি তো বললেন আপনি দেখতে একদমই সুন্দর না, কিন্তু আপনি কি তো পুরাই আর উল্টা। মানে তখন ইনস্ট্যান্ট উনি বললো, অফার টফার করে বসলো। তাই আমি বলতেছি আমার তো বেবি আছে, আমি কিভাবে করবো? বলেন আপনি আপনি তো জিজ্ঞেস করেন নাই। তো এই দুষ্টুমিগুলো ছিলই আর কি আসলে। আসলে না, খুবই সুন্দর। তারপর তো খুবই আফসোস করলো সে আহারে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ আহারে। তখন আর কি এই মানে জাস্ট এই ফানগুলোই বুঝেছি, ছিল হ্যাঁ, আর কি, হ্যাঁ। আর খুব কিছুই না। সুন্দর। রীতা আপু, আপনার এরকম কোনো আছে না স্মৃতি আছে? আমার এরকম কোনো স্মৃতি নেই, বাট আমার হাজবেন্ডের সাথেই আমার হচ্ছে মানে আচ্ছা। ও ফোন তো হাতে ছিল না, বাবার ফোন ছিল, ওই একটা টাইমে ফোন দেওয়া হতো। আবার ওর যখন ল্যান্ড ফোনের সিজন সময়টা ছিল, তখন হতো ওর ফ্রেন্ডের বাসায় ও আসতো, ওই টাইমটাতে আমি ওকে ল্যান্ড ফোনে ফোন আপনারা করতাম। সবসময় খুব সেফ হ্যাঁ খেলেছেন। সেফ থেকেছি, একটা সেফ জোনে থেকেছি, হয়তো বা যার কারণে রিলেশনটা এত মানে দূর পর্যন্ত পরিণতি হয়েছে। এসেছে হ্যাঁ না। ভালোই, এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2টা বেবি নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের একটু জুমের আপুদের কাছে যাই। মিষ্টি আপু, মজার মজার ঘটনা শুনছি কিন্তু আমরা স্টুডিওর আপুদের কাছে থেকে। সে প্রথমে সেই চিঠির দিনগুলো, তারপর যে অজানা ফোন কল, আপনার এরকম কোনো স্মৃতি আছে মিষ্টি আপু? আসসালামু আলাইকুম, জি, সম্প্রীতি ওয়ালাইকুম কেমন সালাম। আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। খুব সুন্দর লাগছে। আমার আজকে একটা দাওয়াত আছে আপু, এখনই বের হব, কিন্তু তোমার সাথে কথা না বলে যেতে ইচ্ছা ও করছিল না, থ্যাংক তাই ইউ, বসে আছি। থ্যাংক ইউ। আপু চিঠির স্মৃতি খুব মধুময়, খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু আনফরচুনেটলি বলতে হয় আমার মা একটু চোখে চোখেই রাখতো। উফ। আর যখন 7-8-এ পড়ি, তখন আমার আম্মু বলেছে যে কখনো কোনো ফ্রেন্ডের চিঠি পড়বা, চিঠি লিখবা না। সেই সেই ছোটবেলা থেকে আমি ভাবতাম চিঠি লেখা মনে হয় অন্যায়, আমি চিঠি কাউকে কখনো লেখিনি। আর আমি সেই স্কোপই আমার মা আমাকে দেয় নাই যে আমাকে কেউ চিঠি দিবে। তো ওহো। ইউনিভার্সিটিতে উঠে যখন একটা চিঠি পেলাম, আমি ঠক ঠক করে কাঁদছিলাম আপু। তারপর বাসার সামনে রিক্সা থেকে নেমে চিঠিটা কুটি কুটি করে ছিঁড়ে
ওটা ড্রেনে ফেলে দিছি। দিস পড়লেন ইজ মাই না, এক্সপেরিয়েন্স। না পড়েই ফেলে দিলেন? হ্যাঁ আপু, আম্মু মানা করছে এর জন্য। আমি বোধহয় বোকা ছিলাম। তো আমি চিঠি আল্লাহ। নিয়ে একটা গানের 2টা লাইন বলবো আপু, হ্যাঁ প্লিজ। প্লিজ বলেন। সেই চিঠি খুঁজে পেলাম কাপা হাতে, সে লেখা যায় আমাকে লিখেছিলে প্রথমে যখন হলো দেখা, সে চিঠি খুঁজে পেলাম কাপা হাতে, সেই লেখা। ধন্যবাদ আপু। খুব সুন্দর মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। আই এম শিওর Thank আপনার you very আম্মু much. খুবই খুশি যে আপনি চিঠিটা পড়েননি। এবং আপনার কি লাভ ম্যারেজ হয়েছে নাকি কখনো পরে অ্যাফেয়ার হয়েছিল? কিভাবে হবে আপু? ফুললি সেটাই। সেটেলমেন্ট। এবং শাশুড়ি বাসায় এসে শুধু একটাবার নামও জিজ্ঞাসা করেনি। আমি ভাবছি বিসিএস ভাইবা হবে, না শুধু বললো তুমি এই 2টা লাইন গান আচ্ছা, আপনিও কি 2টা আপনার গান গাইলো। আপনার মেয়েকে অথবা ছেলেকেও কি আপনি এটাই বলবেন যে খবরদার কোনো দিকে তাকানো যাবে না, নাকি আপনি উল্টাটা করাবেন? না না আপু, আমি এটা বলবো না। আমার বাবা ইউনিভার্সিটিতে পড়তো, আমার বাবা বলতো যে আমি আসলে লক্ষ্মী ছিলাম না বোকা ছিলাম জানি না, ও আমার মেয়ে লাইফে একটা সুন্দর জিনিস মিস করলো, আব্বু এই কথাটা বলতো। তা আমি এই সব কথা আমার মেয়েদের বলবো না, ওরা ফ্রিডম, ওদের যেটা ইচ্ছা যাক। ওরা সেটা করবে, শুধু ইসলামের পথে থাকতে হবে। যাক, খুব ভালো লাগলো মিষ্টি আপু কথা বলে আপনার সাথে, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপু, সোনিয়া আপুর কাছে যাবো, একটু আনমিউট করবেন। সোনিয়া আপু, আপনার কোনো সুন্দর এরকম স্মৃতি আছে আমাদেরকে একটু বলবেন? হাই আফসোস ডিয়ার, আমাকে এই পর্যন্ত কেউ একটা চিঠি দিল না। ওহো, আজকে ladies দেবে বলতে চাই, কেউ চাইলে আমাকে একটা চিঠি দিতে পারো। আপনি কাউকে দিয়েছিলেন অথবা মনে মনে চেয়েছিলেন, দেয়া বর্তমানে হয়নি? চিঠি মানে ফেসবুক খুললেই তারা চিঠি লেখার একটা কথা, চিঠি চিঠি শুনতে শুনতে। কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছিল এটাই যে আমাকে একটা আহারে। কেউ চিঠি দিল না। কেউ চাইলে দিতে পারো, আমি নিষেধ করব না। আমার কাছে এটাও আছে। না, যাক ভালো। প্রেমপত্র শুধু যে চিঠির থেকে আসতে হবে তা না, কিন্তু টেকনোলজির যুগে তো নিশ্চয়ই ফোনে কিংবা ফেসবুক মেসেঞ্জার, সেখান থেকে কি কখনো পেয়েছেন সোনিয়া আপু? এগুলি তো সচরাচর প্রায়ই থাকে। সারাদিনে আমার ছেলে বলে আম্মু জি। মেসেজ আসছে, আম্মু মেসেজ আসছে। আমি তো বিজনেস, আমার তো সারাদিনে মেসেজ আসবে। এটাই তো স্বাভাবিক। মেসেজ না আসলে তো আমার ভালো লাগে না। কারণ এই যে আমি এখন নেক্সাসে বসছি, দেখছি এক আপু নক দিচ্ছে, আপনি এটা প্রাইস কত, এটার প্রাইস কত, আই এম ফ্রম ধানমন্ডি। এইগুলি তো আমার কাজ, আমার তো আসবেই। আমার না আসলে তোমার বিজনেস বন্ধ। যাক ভালো, এই যে পূর্ব জন্মে যখন আপনি চিঠি পান না, এই জন্য এখন এত বেশি আপনি মেসেজ হ্যাঁ, আপু, পান, তুমি সব দিতে কভার হয়ে পারো আমার যাচ্ছে। ঠিকানা। না, খুবই ভালো লাগলো সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আপুর আমাদের সাথেই থাকে। দর্শক, মজার মজার গল্প শুনছি সবার কাছে থেকে, কেউ প্রেমপত্র, কেউ এখন উদ্যোক্তা। আমাদের এখানে অনেক আপুরা আছেন এবং তাদের কাছে তো মেসেজ, ভুরি ভুরি মেসেজ আসছে, কখনো সেখানে মজার মেসেজও কিন্তু আসে। আপনাদের স্মৃতিগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। সাথে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছি চিঠির দিনগুলো নিয়ে, এবং তার সাথে আমাদের যে দুজন উদ্যোক্তা আপু আছেন তাদের যেই পেজগুলো আছে এবং তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা খুব মজার কথা বলছি বা অনেক কিছু জানছিও। আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি একটু ছন্দাপুর সাথে কথা বলবো। ছন্দাপু, আপনি বলছিলেন যে আপনার পেজের পিঠাগুলো নিয়ে কথা বলছিলেন, একটু ডিটেইলে আমরা দর্শকদেরকেও আসলে একটু জানাতে চাই। পিঠা আপনার মোটামুটি নকশি পিঠা আজকে আপনি নিয়েও এসেছেন স্টুডিওতে, আমরা একটু পরে খাবো। অবশ্যই। আপনার যে আলুর চিপসের কথা বলছিলেন, সেগুলা নিয়ে একটু বলেন যে আলুর চিপস ফ্রোজেনটা কিভাবে করে দেন। মানে ইউজুয়ালি আমরা প্যাকেট কিনে খাই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনি ফ্রোজেন আলুর চিপসটাও দিচ্ছেন Frozen বাচ্চাদের বলতে জন্য। একদম ভাজা আর কি, আচ্ছা। জাস্ট আপনি যখন ইচ্ছে আপনি তেলে ভেজে খাওয়া যায়, সেটা আপনি সারা বছর স্টক করতে পারেন, কোনো নষ্ট হবে না, কোনো মেডিসিন নাই। আচ্ছা। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। একটা গেস্ট আসলে আমরা দেখা যায় অনেক সময় মিষ্টি জাতীয় কিছু দিলে তারা খেতে চায় না, বিভিন্ন সমস্যা থাকে, বা বাইরের একটা বিস্কিট দিল বা স্ন্যাক দিলে খেতে চায় না। কিন্তু বাসার তৈরি যেই কি বলে নকশি পিঠা হোক বা পটেটো চিপস গুলা ভেজে দিলে এরা হোমমেড যেহেতু সেটা অনায়াসে খায়, জানে এরা তেমন কোনো সমস্যা হয় না। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো।
আপনি এটা কেজি হিসেবে হ্যাঁ হ্যাঁ দেখা কেজি যায় হিসেবে বিক্রি সেল করি, করেন। ওয়েট দিয়ে আর কি করে আচ্ছা। থাকি। কাঁচাটা যেটা সারা বছরই সংরক্ষণ করা যায়। তা ভাপা সময়- পিঠা দেখলাম, হ্যাঁ, ভাপা ভাপা পিঠা, পিঠা, পুলি পিঠা, নরসিংদীর পিঠা, নরসিংদীর যে নকশি পিঠাটা ওইটা মূলত আর কি দেশের বাইরে আমার প্রচুর যায়, যেটা এই কন্টেনারে করে। গ্রীষ্মকালেও আপনার এটা হচ্ছে সব সময় হয়। সারা বছর। হ্যাঁ হ্যাঁ, আর যে পিঠার ডালাগুলো থাকে বিভিন্ন প্রোগ্রামের জন্য, সেটা গায়ে হলুদ হতে পারে, ব্যাংকে বিভিন্ন ওকেশনে প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেগুলো ডালা হিসেবে সাজিয়ে ওইভাবে আর কি ও করে আপনি দেই। ওভাবেও হ্যাঁ ডেকোরেশন হ্যাঁ, কিরকম হলুদের জন্য। পড়ে চার্জ মানে এটা কিরকম আসলে পড়ে? যার যার চাহিদা মতো করে থাকি। সেটা হলো আচ্ছা। ধরেন আপনি বলতেছেন আপনার বাজেট একটু সমস্যা, তাহলে যে আমাকে একটু নিয়ে 1-1.5 টাকার মধ্যে করে দেন বা 800-1000 টাকার মধ্যে জাস্ট একটু একটু শো করবেন, সেটা বলে দিলেন। আবার আপনার বাজেটে তেমন সমস্যা নাই, কিন্তু আপনি ইউনিক একটা ডালা চাচ্ছেন, বা ডালার যেই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ডালাটাও যেন একটু গর্জিয়াস হয়, সেই ক্ষেত্রে দেখা যায় ডালার প্রাইস তো এক্সট্রা থাকেই। আছে, হ্যাঁ। আর হলো গিয়ে পিঠার পরিমাণটা থাকে, কিভাবে বলে দেয় যে আপনি মতো করে করে দেন, তখন দেখা যায় নিজে কিভাবে বেশি সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা করে আমরা ডালাটা সাজিয়ে থাকি আর কি। 1,500-2,000 টাকা, 1,000, 1,500, আরো বেশি যদি বেশি বড় চায় সেটা আর কি ভেরিফাই করে ও ক্রেতার চাহিদার উপরে। বাহ, তাহলে তো সবকিছুই মোটামুটি আপনি হ্যাঁ, আর নারকেলের সারা নাড়ুটা বছর তো ধরে- আর কি বলে, নারকেলের নাড়ু আর হলো নকশি পিঠা, এগুলা মূলত নরমাল খাবারগুলো তো দেশের বাইরে নকশি যাওয়ার পিঠাটা পসিবল হয় কিরকম না। চার্জ মানে কিরকম খরচ পড়ে? এটা এটা পিস কি হিসেবে piece দিয়ে থাকি তো, হিসেবে? হ্যাঁ 35 টাকা পিস দিয়ে থাকি। আচ্ছা, আচ্ছা। আর এটা তো নষ্ট হয় না। আর নকশি পিঠা আসলে এই বর্তমানে অনলাইনের যুগে সবাই সেল করছে, মানে অনেকেই প্রচুর বানাচ্ছে, কিন্তু ওই যে বলে না যে অথেন্টিক যে জিনিসটা সেটা নরসিংদীর মধ্যে মূলত নকশি পিঠাটার জন্য বিখ্যাত। কেন এটা মানে কি এটার স্পেশালিটি কি আপনার এটা? সবকিছুর একটা অথেন্টিক একটা টেস্ট থাকে। ওইটা এই নকশি পিঠাটা মূলত সফট হবে, দেখতে হার্ড মনে হবে, ফুল আচ্ছা। একটা ফুলাকৃতির, কিন্তু এটা সফট মনে হবে, মানে খেতে খেতে সফট হবে। soft হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কিন্তু বর্তমানে আমরা দেখি যে অনলাইনে অনেকেই সেল করে, কিন্তু পিঠার ডিজাইনগুলো দেখলেই বোঝা যায় ওরা আনাড়ি, প্লাস হলো পিঠাটা খুবই শক্ত। আমি হ্যাঁ, এরকম বেশ শক্ত হয়, হ্যাঁ দাঁতে হ্যাঁ, আমার একদম পিঠা আপু খাবেন ভেঙে যায়। অবশ্যই ইনশাল্লাহ সফট হবে। আর হলো গিয়ে অনেকে এটা কি যারা চালের গুঁড়া দিয়ে হয়? মানে চালের এটা- গুঁড়া দিয়ে করা হয়। হ্যাঁ, মানে চালের গুঁড়াটা গুঁড়ার- কতখানি সিদ্ধ কি হ্যাঁ এরকম হ্যাঁ কোনো হ্যাঁ, ব্যাপার আছে? রুটির মতো ময়ান করে আচ্ছা। দেন এটাকে নকশি করে ডুবো তেলে ভাজা লাগে অনেক সময় নিয়ে। এই এই ভাজাটার মধ্যেও দেখা যায় মেন কারসাজি থাকে, টেম্পারেচারের একটা হ্যাঁ ব্যাপার টেম্পারেচার থাকে। ব্যাপার থাকে, টেম্পারেচারের একটা ব্যাপার ওইটা থাকে। থাকে। আচ্ছা। আর নরসিংদীর পিঠার মূল বৈশিষ্ট্যই সফট হবে। হ্যাঁ, আর ডিজাইন তো অবশ্যই ইউনিক হবে। আর অনলাইনে দেখা যায় ডিজাইনগুলো দেখলে আমরা এক্সপার্টরা বুঝতে পারি যে সেটা ওরা আনারই দেখে দেখে গাইতে গাইতে গায়নের মতো, কিন্তু পিঠাটা একদমই শক্ত হবে। আর যে আপুগুলা এই শক্ত পিঠাগুলা খায় ওরাই বলে না না না, ওরে বাবা নকশি পিঠা খাবো না, দাঁত ভেঙে যায়। তখন আমি বলি যে আপু, মানে জাস্ট গিফট হিসেবে দিয়ে দেই, অন্য কিছু অর্ডার করলো তখন আমি গিফট হিসেবে 2-1টা পিঠা দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলে তখন আলহামদুলিল্লাহ বেশ পছন্দ করে, তখন এরা আবার বেশ 20-30টা 10টা যার যার ইচ্ছে মতো ওইটা অর্ডার করে Order থাকে করে দেয়। যে হ্যাঁ আপু আমি তো আগে নকশি পিঠা খেয়েছি, আল্লাহ কিন্তু এটা different। এত শক্ত খেতেই পারিনি। সত্যি কথা। কিন্তু আমারটা আলহামদুলিল্লাহ তাই না? অনেক সময় হয় আচ্ছা। কি আপু, মানে মাঝে মাঝে হয় যে এতটা ছন্দার সফট, পণ্য। হ্যাঁ হ্যাঁ ছন্দার পণ্য পেজের নাম, এতটা সফট হয় মাঝে মাঝে পিঠা ভেঙে যায়, মানে পার্ট হয়ে যায়। ও। এটা কিন্তু আমি তো ভাঙা পিঠা অবশ্যই দিব না। এইটা সফটনেসের জন্য এটা পার্ট হয়ে যায়। গুড়ের শিরাটার মধ্যে যখন আমরা দেই তখন সফটনেসের জন্য এটা ভেঙে যায়। ওইটা হলো বিশেষত। ওই যে সার্ফ এক্সেলের একটা এড হয় না, দাগ থেকে যদি নতুন কিছু হয় দাগই ভালো। তো আমি মনে করি আমার নকশি পিঠাটা যদি ভাঙা হয় তাহলে ভাঙাই ভালো, কেননা সেটা একদম সফট হবে। ভাঙা মানে সফট, আর শক্ত পিঠাগুলো আপু হাত থেকে পড়লেও ভাঙে না। আসলে নরসিংদীর পিঠা হ্যাঁ। আমাদের এখানে আছে হাসিনা আপু। হাসিনা আপু, আপনার কাছে যাব, একটু আনমিউট করবেন। এই নরসিংদীর স্পেশাল পিঠা, এটা নিয়ে আপনি কিছু বলেন। মানে আসলে কি নরম, কতখানি নরম পিঠা খান আপনি? তো অনেক খাওয়া হয় নিশ্চয়ই, বলেন একটু আমাদের। আসসালামু আলাইকুম জি, আপু, ওয়ালাইকুম শুভ আসসালাম। সন্ধ্যা। আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কারণ আমি জানি না যে আপু নরসিংদীর, তো জুমে আপুদের কাছ থেকে শুনলাম। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে যে আমার জেলার একজন অতিথি আজকে স্টুডিওতে। জি, তো আসলে আপু যেভাবে বর্ণনা দিচ্ছিল না, একদম হুবহু, এর মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ আসলে এটা একদম সত্যি, কারণ ঢাকায় কিন্তু এখন উদ্যোক্তাদের বিভিন্ন স্পটে অনেক ধরনের মেলা বসছে, এবং আমি নিজেও গিয়েছি, খেয়েছি গিফট হিসাবে। এমনিতেই 2-1টা দেখা গেছে কোনো পরিচিত হয়ে গেলে এরকম আপা একটা খেয়ে দেখেন, এটা কিন্তু আপনার এলাকার পিঠা, আসলেই একদম শক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় যে 2-1টা পাওয়া যায় একটু মানে কম শক্ত, কিন্তু এটার মধ্যে যে আপু বললো না শিরাটার একটা কারসাজি আছে, ওই শিরাটাও করার কিন্তু একটা হাত আছে,
শিরাটাও কিন্তু সবাই ঠিক পারফেক্ট ভাবে করতে পারে না। আচ্ছা। আর সবচেয়ে প্রথমে হচ্ছে আটাটা করা। হুম। ওই আটাটা আমার মনে আছে যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়ি, মা যদি আটাটা ঠিক মতো না করতে পারতো বলতাম যে আজকে যা হবে না পিঠা, নকশি তো আর উঠবে না, লেটা হয়ে গেল পিঠাটা কাইটাই, বুঝছেন? তো এরকম। আর যদি আচ্ছা। ওইটার আটাটাই ঠিক মতো হয় আপু, ওই পিঠাটা বানাইতো অনেক আরাম। কারণ আমরা তো ওইটা খেজুর কাটা দিয়ে বানাই সাধারণত। আচ্ছা। আমরা কিন্তু এখনো সুই দিয়ে পিঠা বানাই না। আর যারা ও। উদ্যোক্তা ওরা 90% হচ্ছে সুই দিয়ে করে। কারণ ওরা ও। খেজুর কাটা কোথায় পাবে? যদি কেউ গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে, সংগ্রহ করে রাখে, ও। তাইলে সম্ভব। আর এটা হচ্ছে ওই পিঠাটা যেটা আপু বললো যে শিরা দেওয়ার পরে আমরা শুধু জাস্ট একটু দৌড়বো, আচ্ছা। জোর দিয়ে যে ভাঙবো এইভাবে এরকম না, কিন্তু আচ্ছা, জাস্ট আমরা আচ্ছা। ধরে একটু একটু হালকা একটু ধরলেই কিন্তু আমার পিঠাটা মানে হুম। খাওয়ার জন্য যে আমি প্রসেসটা করতে পারছি যে একটু ভাঙবো, হুম, মুখে হুম, দিব, হুম। এটা অটোমেটিকই একটু চাপ দিলে হালকা হয়ে যাবে। হুম। মানে একদম সম্পূর্ণ আপুর সাথে মিলে গেছে, এবং এটাই হচ্ছে নরসিংদীর পিঠার আসল তথ্য আসলে এবং এটা তো আলাদা খেতেই স্বাদ। হবে। অনেকেই হয়তো লচ্ছি পিঠা বানায়, কিন্তু আসলে খুব সুন্দর। নরসিংদীর হ্যাঁ, মতো এত আসলে সফট হাসিনা না, আপু, এত থ্যাংক ইউ মজা না। সো মাচ। আরো বেশি আপনি মানে ক্লারিফাই করার জন্য। এটা তো খেতেই হবে, ছন্দার পণ্য দর্শক। সবারই আসলে আমাদের অর্ডার করতে হবে বোঝা যাচ্ছে। মরিয়ম আপুর কাছে যাব। মরিয়ম আপু, আমরা আজকে কথা বলছি, আমাদের টপিকে ফেরত যাই, যে চিঠির দিনগুলো নিয়ে কথা বলছিলাম। আপু, আপনার এরকম কোনো সুন্দর স্মৃতি আছে? চিঠি লেখা হয়েছে শুভ কিংবা সন্ধ্যা। চিঠি পাওয়া হয়েছে? যে হ্যাঁ, শুভ সন্ধ্যা। অবশ্যই। শুভ সন্ধ্যা। জি। সম্প্রীতি আপু উপস্থিত, স্টুডিওতে উপস্থিত আপুদেরকে শুভেচ্ছা, ভালোবাসা। জি। হ্যাঁ, চিঠি নিয়ে অনেক সুন্দর স্মৃতি আছে। চিঠি মানে তো হৃদয়ের কথা, তো মনের কথা প্রকাশ করার একমাত্র মাধ্যমই তখন ছিল চিঠি। তা আমরা স্কুল বান্ধবীরা একটা গ্রুপ আছে, সেখানে আমি কয়েকদিন আগে যে চিঠি দিবস ছিল, আমি বলছিলাম বন্ধুরা তোমরা চিঠি লিখো, আমরা চলো আবার চিঠি লিখি। কারণ স্কুলে যে বন্ধুরা ছিলাম তখন আমাদের এসএসসি পাশ করেছি, তখন একটা আমার খুব ক্লোজ একটা বান্ধবী, ওর নাম ফরা, তার বিয়ে হয়ে যায়। তখন আমরা ইন্টারমিডিয়েট ভর্তি হব, বিয়ে হয়ে যায়, দূরে চলে গিয়েছিল। তার সাথে আমার চিঠিতে যোগাযোগ ছিল। আমার সেই বান্ধবী আজকে সেই চিঠি, একটা আমার চিঠি আমি তাকে লিখেছিলাম, খুঁজে পেয়েছে এবং সেটা আমাকে আজকে ছবি তুলে দিয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। চিঠিটি লেখা 1978 সালে, 31শে জুলাই, ময়মনসিংহ। ফোয়ারা, তবু এতদিন পর এত কিছুর মাঝে আমায় তোকে মনে পড়েছে জেনে আনন্দিত হলাম। আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়ে তুই খুব আনন্দ পেয়েছিস বোধ হয়। সারাটা শহর তোকে না খুঁজলেও প্রতিক্ষণে তোকে মনে পড়ে। সাগর তীরে নীল শাড়ি পরে তোর সাথে বেড়ানোর সেই সৌভাগ্য হবে না রে, তাই আর দুঃখ করি না। আর নীল আঁচল যদি উড়ে নিয়ে যায়, তার ভয় আছে না? এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আমার কথা মনে পড়ে জেনে খুশি হলাম। পাহাড়ের আড়ালে বসে আপন মনে কবিতা নাইবা লিখলাম, তবুও তোর মনের আড়ালে বসে, চোখের আড়ালে বসে কিছু একটা লিখি। যদিও সেই পাহাড়ের চারিদিকে কিংবা এশিয়ান হাইওয়ে দিয়ে চলার পথে আমার না বলা কথাগুলো তোকে বলার জন্য বারবার যেও ফিরে ফিরে আসে। এখন চিটাগাং বসে বসে অনেক ঘোরাফেরা করে কাজ হবে না তো? এদিকে যে কলেজে ক্লাস হচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের সবাই মোমেনের সাথেই ভর্তি হয়েছে। তুই কবে আসছিস? শীঘ্রই আসবি কিন্তু। তোর দিনগুলো শুধু সুখের মাঝেই কাটুক এই কামনা করি। আজ এখানেই শেষ, তোর বেবি। কি সুন্দর। আসলে সবাই, আসলে আমার মনে হয় কি চিঠির দিনগুলোতে সবাই লেখক ছিল, সবাই কবি ছিল, তাই না? খুবই হ্যাঁ, সুন্দর। আমাদের থ্যাংক ইউ মরিয়ম আসলে আপু। চিঠি একটা চিঠি লেখার পড়ে সময়গুলো শোনালেন, তো- একদম মনে হলো ওই সময় আমরা ফেরত গেছি, যে আমরাও এরকম একটা লেখক ছিলাম মনে হয় কোনো একটা সময়। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন দর্শক। সুন্দর চিঠির আলাপ হচ্ছে, আপনাদের আলাপগুলো আমাদের সাথে শেয়ার করেন এবং নিজেরাও স্মৃতিচারণ করেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা খুব চমৎকার আড্ডা দিচ্ছি চিঠির সেই দিনগুলো নিয়ে, যার যার সেই দিনগুলোতে কিভাবে চিঠি পেয়েছি, চিঠি দিয়েছি, লিখেছি। সবাই মনে হয় ওই সময় লেখক আর কবি ছিলাম। সেই সুন্দর কথাগুলো বলছিলাম। আমি একটু আমাদের জুমের আপুর কাছে যাব, শানু আপুর কাছে যাব। শানু আপু একটু আনমিউট করবেন। আপনার ওই সময়ের কোনো স্মৃতি একটু বলবেন শানু আপু আমাদের?
আপু আসসালামু আলাইকুম। জি, আপু কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি বলি, আমরা ছিলাম আপনার নতুন এয়ারপোর্ট ছিলাম। সেখান থেকে বাবা বদলি হওয়ার সূত্রে আমরা নরসিংদীতে যাই। আচ্ছা। তো নরসিংদীতে মূলত আমরা ওইখানে একদম সম্পূর্ণ নতুন। ওইখানে যাওয়ার পর যা হইলো মানে ছেলেরা এত বেশি মানে চিঠি, তারপর ফুল, তারপর ওই যে মানে বিভিন্ন জিনিস আরকি পাঠাইতো। পাঠানোর পর মেয়েদের মাধ্যমে পাঠাইতো আরকি। মেয়েদের দিয়ে দিয়ে পাঠাইতো। আর আমার মা বাবা দুজনে খুব রাগী ছিল। হুম। ওগুলো একদম পছন্দ করতো না, সহ্য করতো মানে একদম দেখতেই পারতো না ওগুলা, শুনতেই পারতো না। তো ওই করতে মেয়েরা যাই নিয়ে আসতো আর আমি ভয়ে বলতাম কি তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা কুয়া আছে, বলতাম ওইখানে সব ফালাও। এই অবস্থা আল্লাহ! মানে পর্যাপ্ত পাইতাম কিন্তু ওগুলা হাতে নিতে পারতাম না, দেখতেও পারতাম না, আগেই ফালাইতে বলতাম। আর নাইলে বলতাম যে নিয়ে যাও, তুমি খাই ফেলাও, তুমি অন্য কোথাও নিয়ে যাও। আমার মা দেখলে কিন্তু মারবে, আমারও তো মারবে, তোমাকেও মারবে, এগুলো বলতাম। আর আমার যার সাথে বিয়ে হয়েছে মূলত আমার মানে আগে আমি সোজা কথা কি বলবো মানে উপর দিকে তাকাইতাম না, নিচের দিকে তাকাই সবসময় হাঁটতাম। আশেপাশে কে আছে না আছে আমি ওগুলা খেয়াল করতাম না। কিন্তু ওই যে আমার যার সাথে বিয়ে হলো তারা তো মানে যেদিন দেখলো আর কি, দেখার পরে সাথে সাথেই মানে বিয়ে। হুম, হুম। তো এখন মোটামুটি ওই ইসের চিঠি দেওয়ার তো মানে এরকমের কোনো সুযোগ পাই নাই বা পাওয়ারও সুযোগ পাই নাই, কিন্তু ওই যে মানুষ দিত ভয়ে নিতাম না, ফেলে দিতাম। এই হলো আমার এত মানে আর কি বলবো। সুন্দর, এত সুন্দর মেয়েকে তো সবাই দিবে। মানে বোঝা যায়, আপনাকে দেখেই বোঝা যায় যে ওই সময় যে কত গিফট পেয়েছেন আপনি। আসলে না, খুবই ভালো লাগলো। ফারহানা জাহান আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। ফারহানা আপু, আমরা খুব মজার আড্ডা দিচ্ছি এই চিঠি নিয়ে, তারপর এই যে গিফটও পাওয়া হয়েছে, অজানা কথাও বলা হয়েছে। আপনার এরকম কোনো কিছু আছে ফারহানা আপু? এটা আসলে সবার জীবনেই থাকে, জি। স্পেশালি আমাদের মানে এই যে ধরেন আমাদের 2 যুগ আগে হুম, যারা আসলে। আমাদের সমসাময়িক ছিলেন, যখন চিঠির যুগটা ছিল, হুম, সেই একদম শৈশবের কথা যেটা বলবো, সেটা একদম ছোটবেলায় না, মানে আমার দেশ থেকে আমার নানা ভাইকে চিঠি লেখা, সেই থেকে হাতে করি, চিঠি হুম, লেখার হাতে করি। খুব ওয়েট করতাম কবে সেই চিঠির একটা উত্তর আসবে, আবার নানা ভাই সেই গোটা গোটা অক্ষরে যাতে বুঝতে পারি যে নানা ভাই লিখেছে, নানু ভাই কেমন আছো। এই 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 হলো আমাদের একদম শুরুটা হুম, চিঠি। তারপরে তো বড় হওয়া, তারপরে তো আপনার ধরেন মোবাইলের যুগ আসতে আসতে সেই 2001 সাল এরকম। হুম, তো বাই দিস টাইম যখন আর কি বিয়ে শাদী হয়ে গেল 2001-এই বলবো, তো দেখা গেছে হাজবেন্ড যখন আর কি মানে শুরুতে বিয়ের আহ, মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুইটাই বলতে পারে, দুইটাই একসঙ্গে হয়েছে আর কি। তো আচ্ছা, ওই সময় আমাদের মধ্যে খুব চিঠি আদান প্রদান হতো। আচ্ছা। তো একটা চিঠি মানে পেলে যে সেই যে একটা অনুভূতি, সেই চিঠিটাকে ঘুরে ফিরে আবার এসে পড়তাম, হুম, আবার এক জায়গায় রেখে দিতাম, আবার এটা উত্তর কিভাবে লিখবো সাজিয়ে গুছিয়ে। আমার আসলে কি এখন তো একটু এক্সপ্রেশন বেড়েছে বয়সের সাথে সাথে, তখন তো হুম, অতটা এক্সপ্রেশন ছিল না। হুম, তো ওই প্রকাশ ভঙ্গিটা চিঠিতেই ছিল। তো তখন একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতাম, মানে আসলে, বাস্তবে আমি বলতে না পারা আমার লেখায় প্রকাশ হতো। আসলে। তাই এখন মাঝে মাঝে ভাবি যে সেই চিঠিগুলি রেখে দিয়েছি, মানে এখনো যত্ন করে রেখে দিয়েছি। ও, আর আসলেই। আজকালকার যুগে যেটা হয়, মানুষ চিঠি লিখছে, ডিলিট করছে, পড়ছে, ভুলে যাচ্ছে, আর আমাদের সেই স্মৃতিগুলি এখনো সেই একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি, যে সেই চিঠিগুলি এখনো আজও আছে খুবই যত্নে। খুব সুন্দর সেই ফারজানা জিনিসগুলো আপু, আসলে আসলে খুবই ফারহানা আপু আনন্দের। খুবই সুন্দর, এবং আসলেই এটা সত্যি কথা বলেছেন। আমি শিওর সবারই স্মৃতিতে চিঠিগুলো একবার না মানে একাধিকবার সবাই পড়েছে, মানে অনেকবার করে পড়ে পড়ে মনে হয় প্রত্যেকবারই নতুন করে একটা অনুভূতি জাগ্রত হয়েছে। নার্গিস আপুর কাছে চলে যাব। ফারহানা, নার্গিস আপু, আপু একটু আনমিউট করবেন, আপনার কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন। নার্গিস আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু। জি আপু। এটা কথা সবার শুনতে শুনতে আমারও মানে এত ভাবুক হয়ে গেছি আমি, যে মনে পড়তেছে এখনো যে আব্বা আম্মা যখন ছিলেন, তা এখনো ভাই বোনরাও আমরা তখন বেশিরভাগ চিঠির আদান প্রদান করতাম। আব্বা চিঠি লিখতো পোস্ট কার্ডে, সবাই পড়তো ওই চিঠিগুলা। বা আমার বাসার দারোয়ান থেকে আরম্ভ করে পোস্টম্যান সেও চিঠি পড়তেছে, মানে যতক্ষণ আমরা কেউ রিসিভ না করছি সে কিন্তু চিঠিটা পড়তেছে। আব্বা এত সুন্দর করে করে চিঠিটা লিখতো যে
বাট সবাই পড়তে চেত, মানে পড়ে ফেলতো। আর যেহেতু পুকুরটা একদম ওপেন, তারপরে হচ্ছে শাশুড়িও তো সবাইকে এই নানা ভাই লিখছে, মানে আব্বাদেরকেও সেই সময় নানা ভাই দাদা ভাই এখনো বলে। আমাদের ফ্যামিলিতে ওইটা চল আছে, যার ফলে কিন্তু বলতো আব্বাকে যে নানা ভাই বড় দাদা ভাই আমার ইয়েকে, সে যাই হোক পড়তো, সবাই পড়তো। সবাই আমাকে হাসাহাসি করতো যে এই তোমার মুখে এটা বলছে, এই তোমার মুখে তো এটা বলছে, মানে ওইটা ওকে ওইটা বলতে হবে মনে করাই দিত। আমিও তো ছটফটে ছিলাম, যার ফলে খুব মনে হতো। আর এখন যখন কয়েকদিন আগে আমি আমার সব ব্যাগটা ছিলাম, হঠাৎ করে ওখানে আব্বার চিঠিগুলো পেলাম, আম্মার চিঠিগুলো, এত মানে আমি পড়তে পারতেছি না। তাদের লেখাগুলো দেখেই যেন আমার কাছে মনে হচ্ছে যে আমি কি যেন অনেকদিন পর হাতে টাচ করলাম, ওই ঘ্রাণ থেকে আমার ঘ্রাণ আসতেছে। আমার ভাই বোনের যখন চিঠিগুলো আমি পেলাম, তখন আমাকে বলছেন এই নার্গিস তুমি এটা করছো, নার্গিস তুমি কেমন আছো, এখন তুমি এটা করবা ওটা করতে, এই যে উপদেশ, এই যে তাদের মধ্যে ভালোবাসা গুলো এখন এই ফোন করে কথা বা ওই SMS দিয়ে দিয়ে হয় না। কারণ ওই SMS-টা বা হোয়াটসঅ্যাপে দু একটা লাইনই যেন আমাদের সব কথাগুলাকে ভালোবাসাগুলোকে নষ্ট করে ফেলছে। আর সবসময় তো এমন না যে ফোন করতেছি যে অনেকক্ষণ ধরে কথা বলবো, কারণ সবাই এখন আমরা বিজি লাইফ, কথা বলার থেকে আমরা ছোটখাটো অল্প একটু প্রয়োজনটাই আমরা SMS দিয়ে আমরা দু লাইনে করে শেষ করে দিচ্ছি। আসলে অনেক ধন্যবাদ নার্গিস আপু, মনের কথা বলেছেন। রীতা আপু আপনার কাছে জিজ্ঞেস করব, আসলে নার্গিস আপুর কথাগুলো সত্যি কথা যে ওই সময়ের চিঠিগুলো আসলে মনে হতো যে তাদেরকেই স্পর্শ করছি, একদম মনের কথা খুলে সব বলা যায়। সত্যি বলতে মুখে যতখানি বলা যায়, লেখাতে তো অনেক বেশি লেখা যায়, অনুভূতিটা অনেক বেশি প্রকাশ করা হয়। আসলে আমরা আমাদের এই আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানে আজকে শেষ পর্যায়ে। পরিশেষে আপনার এখানে এসে কেমন লাগলো এবং আপনার পেজ নিয়ে যদি আরো কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। না, এখানে নেক্সাসের তো আসতে খুবই ভালো লাগলো, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ নেক্সাসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার পেজটা সবাই একটু ঘুরে দেখবেন, ছোট পেজ, যদি আমি পেজে বেশি সময় দিতে পারি না, পেজটা সবাই একটু ঘুরে দেখবেন, নিশাতি কিচেন। অবশ্যই অবশ্যই। ছন্দাপু আপনি কিছু বলবেন আপনার এই পেজ নিয়ে এবং কেমন লাগলো সবকিছু নিয়ে একটু আমাদেরকে বলবেন, কেমন লাগলো, ফিউচারেও আপনার কি প্ল্যান সেগুলো একটু বলবেন। আমার তো আজকে খুবই ভালো লাগলো, আমার এই ফার্স্ট কোনো লাইভ টিভি প্রোগ্রামে অংশগ্রহণ করা, এই জন্য স্পেশাল। আর হলো গিয়ে আমার পেজটা হলো গিয়ে ছন্দার পণ্য, এটা প্রায় 3000 ফলোয়ার্স, মাশাআল্লাহ, মানে ছোটই বলা যায়, জাস্ট এই। এটার মধ্যে সব রকমের পিঠা, খাবার, আচার, বিভিন্ন আচার, ওইগুলো টেস্টি আচারগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আচারগুলো আমসত্ত্ব সারা বছরই হবে। আমার বর্তমান 2 ডিপ ফ্রিজ ভর্তি আম স্টক করা আছে। আপনার বাসায় কয়টা ফ্রিজ এটা একটু আমি জানতে বেশি না আপু, সরি, 2টা। আমার জায়ের বাসাও আমি ডিপ ফ্রিজটা দখল করে আছি, খুবই দুঃসংবাদ। যা তো অনেকই ভালো তাহলে। হ্যাঁ, তো দখল করে আছি জাস্ট বৃষ্টির জন্য, যখন রোদটা চলে আসবে তখন আর কি দেয়া লাগবে, প্রচুর রোদ ছাড়া তো দেয়া যায় না। রোদেও দিতে হয়, আমসত্ত্ব তো রোদে দিতে হয়, তো প্রচুর পরিমাণে দেয়া লাগে। কোথায় দেন? আপনার বারান্দাতে? ছাদের মধ্যে দিয়ে। বারান্দার এসব রোদে হবে না, একটু ভারী করে দেওয়া হয় তো, ছাদে দিয়ে আবার সন্ধ্যার আগে ফেরত নিয়ে মশারি দিয়ে রাখি যেন ধুলাবালি প্লাস পাখি যেন এটা করতে না পারে। যেহেতু আমরা হোমমেড খাবার নিয়ে করি, এটা তো আসলে হাইজিনিকটা মানে সবার প্রথমে আমরা মাথায় রাখি। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার। আমরা যারা হোমমেড কাজ করি, অনেকেই যেমন বলে যে হোমমেড জিনিসের প্রাইস বেশি, যেমন অনেকেই বলে যে কেক তো দোকানে গেলেই হচ্ছে 500 টাকা পাউন্ডে পাই, আপনার কাছে কেন এত? তো ভাই আপনার কাছে এমনি পাউন্ডে কত পড়ে জানা? আমার কাছে ভ্যানিলা 800 আর চকলেট 900। কিন্তু আমি তো একটা কেক করছি এবং আমি প্রত্যেকটা জিনিসকে মেজার করছি, চেলে নিয়ে পরিষ্কার করছি, দেখছি ময়দার মধ্যে কোনো পোকা আছে কিনা বা কিছু। বেকারিতে তা করছে না, প্রত্যেকটা ডিম আলাদা আলাদা করে ভেঙে দেখছি। আমার যে শ্রমটা যাচ্ছে আর আমি যে হাইজেনটা মেনটেন করছি, এটাকে আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য যে হাইজেনটা মেনটেন করি, আমি একটা কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য সে একদম ফ্রেশ একটা জিনিস পাচ্ছে, এটাও একটা বড় ব্যাপার, একটা ফ্রেশ, একদম ফ্রেশ। অবশ্যই। যেমন গত ফ্রাইডেতে হঠাৎ করে একজন আমাকে 4টার সময় বললো তার 7টার সময় একটা পিজা লাগবে। আমি পিৎজাও করা হচ্ছে আপনার? আচ্ছা, আমি তো বেকারি এন্ড পেস্ট্রিতে আছি।
পিৎজাও করা লাগবে। তখন ওই সময়টাই আমি 5:30 থেকে শুরু করলাম, 7টার মধ্যে কমপ্লিট করে ওনাকে আমি দিয়ে দিলাম। তো এই যে একটা ফ্রেশ পিৎজা হাটে গেলেও আপনি ফ্রেশ পিৎজাটা পাচ্ছেন না, কিন্তু সেটাও কিন্তু frozen। ডোটাকে আগে প্রিজার্ভ করে রাখছে, রেখে তারপরে হচ্ছে আপনাকে সেটা সার্ভ করা হচ্ছে। এইটা আসলে মেনটেন করতে গিয়ে আমাদের জন্য একটু খুবই কষ্ট ভালো হয়েছে। লাগলো হ্যাঁ, আপু। আপনাদের দুজনের আর সাথে আমার কথা একটা বলে। ভবিষ্যৎ প্ল্যান আছে, আমার রিশাতি কিচেনটা যেহেতু আমি ক্লাস নেই, আমার একটা ইনস্টিটিউট খোলার ইচ্ছা আছে। এটাকে নিয়ে অবশ্যই। মানে অনেক স্টুডেন্ট শিখবে, কারণ আমরা মেয়েরা তো আসলে যত জায়গায় যত কিছুই করি না কেন, একটা সময় কিন্তু আমাদের ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যেতে হয়। ঘরে বসে কেউ কিছু করতে চাইলে যাতে তার একটা কিছু হয়, অবশ্যই। এটাই। কারণ আমি একটা জব করতাম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে খুব ভালো একটা পোস্টে জব করতাম, বাট আমার বেবির কারণে আমাকে সেটা ছেড়ে দিতে হলো। না আসলে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো ছন্দা আপু ভালো এবং লাগলো রীতা আপু আপু, আপনাদের হ্যাঁ। দুজনকে আজকে সাথে পেয়ে, আপনাকে এবং তার অনেক সাথে ধন্যবাদ জুমেরা আমাদের আপুরা সাথে তো সময় আছে। দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনের পেজকে, অনেক অভিনন্দন এবং শুভকামনা। দর্শক, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। রিশাতের কিচেন এবং ছন্দাস পণ্য, হ্যাঁ ছন্দার পণ্য, এই দুইটা পেজ আপনারা সবাই ফলো করবেন। একদম অথেন্টিক হোমমেড সব খাবার বেভারেজ পেয়ে যাবেন ফ্রেশ। এবং আমরা সবসময় আছি, প্রতিদিনই আসবো, সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো, মজার মজার আড্ডা দিব। আপনারা সবসময় নেক্সাস টেলিভিশনেই আছেন, সাথে থাকবেন। আজকে আমি সম্প্রীতি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।